বেশ কিছু সময় ধরে চুপচাপ বসে আছে আয়ান এবং নিহান। মুখে গম্ভীরতার পা ফুটিয়ে তুলে গভীর চিন্তায় মগ্ন হয়ে আছে আয়ান। পাশ থেকে নিহান শুধু আয়ানের মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে আয়ানের মনে কী চলছে, কিন্তু আয়ানের মুখশ্রী দেখে বোঝার উপায় নেই যে তার মনে কী চলছে। সে নিজের ভাবনার মধ্যেই রয়েছে। নিহানও কিছু না বলে আয়ানের ব্যান্ডেজ করা হাতের দিকে তাকিয়ে রইল চুপচাপ। প্রথমে কক্সবাজার এবং তারপর সেন্ট মার্টিন থেকে ঘুরে আয়, কিন্তু তোর ট্রিপের সমস্ত দায়িত্ব আমি নিব। যাবতীয় যা যা খরচ হবে সব কিছু আমিই করব। প্রথমে কক্সবাজার যাবি, সেখানে 3 দিন থেকে তারপর সেন্ট মার্টিন। আমি তোদের জন্য রুম বুক করে দিব, তোরা দুজনে শুধু এনজয় করবি। পেনপতন নীরবতা ভেঙে নিহানের উদ্দেশ্যে কথাগুলো বলল আয়ান। আয়ানের কথা শুনে কিছু সময় নিহান তাকিয়ে রইল আয়ানের দিকে। নিহান আয়ানকে সেখানে রেখে আগেই বাড়ির সদর দরজার দিকে চলে গেল। বিশেষ জরুরি কল আসায়। অপরদিকে নিহান যেতে আয়ান একটু দূরে থাকা গেস্ট হাউসের দিকে তাকিয়ে বাঁকা হেসে সেখান থেকে উঠে চলে গেল। মন হঠাৎ করে নিজেকে সাজাতে ইচ্ছে করলো। নিজেকে একটু সুন্দর করে সাজিয়ে তোলা দরকার। তাই আর কোনো কিছু না ভেবে আলমারি থেকে একটা নেভি ব্লু কালারের শাড়ি বের করে পরে নিলাম। আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনগুন করে বাকি সাজসজ্জা করতে লাগলাম। সবসময় সবাইকে খুশি করার নাম জীবন না। মাঝে মাঝে নিজের খুশি, নিজের চাওয়া পাওয়াকেও মূল্যায়ন করতে হয়। সাংসারিক কাজ, বাচ্চা সামলানো, স্বামী, শ্বশুর শাশুড়ি, এদের খুশি করতে গেলেই আর নিজের খুশি শখ আহ্লাদ দেখার সুযোগ হয়ে ওঠে না। এদের খুশি করতে করতে দেখা যায় জীবনের শেষ নিঃশ্বাসে ত্যাগ করে, কিন্তু নিজের কোনো ইচ্ছে, শখ আহ্লাদ অপূর্ণই সম্পূর্ণ করতে পারে না। তাই কখনো কখনো নিজের চাওয়া পাওয়াগুলোকে মূল্যায়ন করতে হয়। জীবনে বেঁচে থাকায় আছে বা কতদিন, বেঁচে থাকতে একদিনের জন্য বা এক মুহূর্তের জন্য হলেও নিজের শখ আহ্লাদ পূরণ করা প্রয়োজন। বাহ, আমার বউ তো দেখি আমার থেকে বেশি চমকে দিতে জানে। ঠোঁটে লিপস্টিক দিচ্ছিলাম, এমন সময় পিছন থেকে জড়িয়ে ধরে গাড়ে চুমু দিয়ে কথাগুলো বলল নিহান। বারে, আমার বরমহাশয় কি একাই শুধু চমকে দিতে পারে? আমি বুঝি পারি না? নিহানের দিকে ফিরে দুহাত দিয়ে নিহানের গলা জড়িয়ে ধরে কথাগুলো বলে নিহানের দিকে তাকিয়ে রইলাম। সেটা ঠিক আছে, কিন্তু আজকে এত সুন্দর করে সাজগোজের কারণ কি ম্যাডাম? কোমরে ধরে আরেকটু নিজের কাছে নিয়ে কথাগুলো বলল নিহান। মানুষটাকে দিন দিন যত দেখে যাচ্ছি ততই মনে হচ্ছে এখনও মানুষটাকে আমার চেনা বাকি, এখনও খুব কাছ থেকে দেখা বাকি। আপনি সারা জীবন এমনভাবেই থেকে যাবেন, আমার হয়ে আমার প্রতি ভালোবাসা সবসময় এমন বহাল রেখে দিবেন। আপনি আসলে বেঁধে রাখলে আমার কি আর সাধ্য আছে আপনাকে ছেড়ে যাওয়ার? কথাগুলো বলে আমাকে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে দিয়ে নিজেও একটা টুল নিয়ে আমার সামনে বসে গেল। নিহানকে এভাবে বসতে দেখেই কিছুটা অবাক হলাম, কিন্তু আমার অবাকের মাত্রা কয়েক গুণ বাড়িয়ে দিয়ে আইলাইনার হাতে নিয়ে চোখ বন্ধ করতে বলল। তোমার হাজব্যান্ড সব কিছু খুব নিখুঁতভাবে করতে পারে, হোক সেটা মারামারি, খুন খারাপি, বিজনেস কিংবা বউকে আইলাইনার পরিয়ে দেওয়া। তোমার হাজব্যান্ড সব কিছুতেই বেস্ট। আর এইভাবে তাকিয়ে আসো কেন? মজা করেছি, তুমি চোখ বন্ধ করে নাও তাড়াতাড়ি। নিহানের কথা শুনে কপাল কুঁচকে তাকিয়ে থাকতে দেখে আবারও উপরোক্ত কথাগুলো বলল নিহান। কিন্তু আমার নিহানের কথাগুলো হজম হচ্ছে না। এবারের প্রতিটি মানুষের মাঝেই যেন রহস্য দিয়ে ঘেরা। সবাই যেন এক অজানা রহস্যের চাদর নিয়ে নিজেকে আড়াল করে রেখেছে। আগের মতো এবারও কিছু না বলে আমি চুপ করে রইলাম। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে সব রহস্য খুঁজে বের করতে হবে। আর সেই এলোমেলো চিঠির কী রহস্য ছিল তাও বের করতে হবে। নিহান একে একে আইলাইনার, আইশ্যাডো, কাজল দিয়ে দিল একদম পারফেক্টভাবে। কিন্তু বিপত্তি ঘটল যখন আমার চুলে খোপা করতে যাচ্ছিল, কিন্তু সেই খোপা বারবার খুলে যাচ্ছিল। এই তোমার চুলে খোপা করতে হবে না, আমি অন্য আমার মতো করে করে দিচ্ছি। আমি বরাবরের মতো এবারও নীরব ভূমিকা পালন করে গেলাম। নীরাদ্রি ঐশীর কাছে আছে। মেয়েটা এখন যার কাছে যাবে তার কোল থেকে সহজে আসতে চায় না। আর ঐশী নিজেও ওর সাথে সুন্দর করে খেলা করে। শহরের কোলাহল নগরী ছেড়ে বেশ কিছুটা দূরে নির্জন জায়গায় গাড়ি দাঁড়িয়ে আছে আয়ান। সামনে একটা লেক, যেখানে থাকা স্বচ্ছ পানিতে নিজেরই ছায়া বিদ্যমান। প্যান্টের 2 পকেটে হাত রেখে লেকের দিকে তাকিয়ে রয়েছে। কোনো কিছু নিয়ে গভীর ভাবনায় মগ্ন হয়ে আছে। আশেপাশে কত মানুষ নিজেদের মতো করে সময় কাটাচ্ছে, কিন্তু সেই দিকে তার নজর নেই। নিজের মতো করে সেখানে দাঁড়িয়ে আছে। নিহান আর তারই ঘুরতে যাবে। নিহানের বাড়ি সম্পূর্ণ ফাঁকা থাকবে, কেউ থাকবে না। এই সুযোগে তুমি এখানে থাকা বাকি কাজ শেষ করে দিবে, আর এমনভাবে করবে যেন কেউ কিছু জানতে বা বুঝতে না পারে। আর নীরাত্রিকে গুম করে দিবে। যদি কেউ দেখে বা বাধা দেওয়ার চেষ্টা করে তোমাকে কি করতে হবে আশা করি বলে দিতে হবে না। আর মোস্ট ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে, নিহানের রুমে একটা পেন ড্রাইভ এবং একটা ফাইল পাবে।
পেন ড্রাইভ নিয়ে যাবে আর ফাইল সেখানে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে দিবে। আর ফার্ম হাউসে ডক্টর সেন আছেন, তাকেও মেরে দিবে। কিন্তু স্যার, ডক্টর সেন তো আপনার লোক, সে যা করেছে সব কিছু তো আপনার কথা মতোই। তাহলে? লোকটার কথা শেষ হতে আয়ান লোকটির কলার চেপে ধরল। আমি তোকে জবাবদিহিতা করব না সোহেল। তুই ভুলে যাস না আমি তোর বস, আর তুই আমার অর্ডার মানতে বাধ্য। তোকে যতটা করতে বলেছি তুই তাই করবি, আর কাজ শেষে আমার কাছ থেকে টাকা নিয়ে নিবি। তুই কে আমাকে প্রশ্ন করতে পারবি না। নিজের লিমিটের মধ্যে থাক, নিজের লিমিট ক্রস করবি তো নিজেই শেষ হয়ে যাবে। সোহেলের কলার ধরে দাঁতে দাঁত চেপে কথাগুলো বলে সোহেলের কলার ছেড়ে দিল। এতদিন শুধু চুপচাপ আয়ানের সব অর্ডার মতো কাজ করে যাচ্ছিল সোহেল, কিন্তু আজকে প্রশ্ন করার সাহস দেখিয়ে বুঝতে পেরেছে আয়ানের সাথে সামান্য কথা বলতে গেলেও বিপদে পড়তে হবে। সরি, আপনার কথা মতো কাজ হয়ে যাবে সোহেল। আয়ানের সাথে কথা শেষ করে বাড়ি যাওয়ার জন্য পিছন ফিরতেই আবারও আয়ানের ডাকে সেখানে দাঁড়িয়ে গেল সোহেল। এখন আবার কি বলবে না বলবে বুঝে উঠতে পারছে না সোহেল। যতক্ষণ আয়ান নিজ থেকে কিছু বলছে সোহেল নিজেও বুঝতে পারছে না আবার নতুন করে কি বলবে। ঐশীও ভবিষ্যতে আমার পথের কাটা হয়ে উঠতে পারে, আবার পোল্টিও খেতে পারে। ইউ নো, মেয়ে মানুষ, লুবিয়ার যদি পুলিশের মুখে পড়ে তাহলে হয়তো আমার নাম বলেও দিতে পারে। তুমি নীলাদ্রির সাথে সাথে ঐশীকেও। ওকে, আর তোমার জন্য একটা গিফট আছে। প্রথম কথাগুলো মাথা নিচু করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলো। আয়ানের বলা শেষ কথা শুনে মাথা উঁচু করে তাকালো, চোখ মুখ খুশিতে গদগদ করছে। আয়ান তাকে কি গিফট দিবে? নিশ্চয় দামি কোনো গাড়ি, নয়তো বা ফ্ল্যাট দিবে। এতগুলো বছর ধরে আয়ানের সাথে কাজ করছে, এতটুকু তো সে পেতেই পারে। স্যার, আমার জন্য গিফট? কথাটা শেষ হতে না হতে সোহেলের গালে থাপ্পড় মেরে বসলো। গালে থাপ্পড় পড়ার সাথে সাথে রাগী দৃষ্টিতে আয়ানের দিকে তাকায় সোহেল, কিন্তু সোহেলের সেই দৃষ্টিকে পাত্তা না দিয়ে আয়ান স্থান ত্যাগ করে। আর সোহেল গালে হাত দিয়ে আয়ানের যাওয়ার দিকে তাকিয়ে রইল কিছু সময়। তোর শেষ আমি দেখে নিব আয়ান, আমার গায়ে হাত তোলার শাস্তি কিন্তু তোকে পেতেই হবে। তুই যত বড় মাফিয়া হোস না কেন, তোর দুর্বলতা কী সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। আমি ঠিক তোর সেই দুর্বল জায়গায় প্রতিঘাত করব। শুধু তো সময়ের অপেক্ষা, সব কিছুর হিসেব আমি নিব। নিজে নিজে কথাগুলো বলে সোহেল নিজেও সেই জায়গা থেকে চলে গেল। আরে আরে, দেখে চলতে পারেন না? এভাবে কেউ রাস্তা দিয়ে হাঁটে? ঠিকভাবে হাঁটতে না পারলে রাস্তায় বের হয়ে আসেন কেন? যত সব। ধরণীর বুকে সন্ধ্যা নেমে এসেছে। রাস্তায় থাকা সোডিয়ামের আলোয় আলোকিত করে তুলেছে চারপাশ। সাথে আছে রাস্তার পাশে থাকা দালান কোঠার আলো। রাস্তার কিনারে থাকা হকারগুলো নিজের জিনিসপত্র গুছিয়ে নিজের বাসস্থানের দিকে ছুটে চলছে। তো কিছু পথ শিশু রাস্তার কিনারে শুয়ে আছে। কিছু মানুষজন রিক্সা নিয়ে এ সময় ঘুরে ফিরছে। কেউ কেউ নিজের বাড়ির উদ্দেশ্যে ছুটে চলেছে। আরে দেখে চলতে পারেন না? এভাবে কেউ রাস্তা দিয়ে হাঁটে? ঠিকভাবে হাঁটতে না পারলে রাস্তায় বের হয়ে আসেন কেন? আমার এত দামি জামায় ময়লার দাগ পড়ে গেছে, কেন যে এরা রাস্তায় বের হয়ে আসে? যত সব। রাস্তার কিনারে দাঁড়িয়ে আইসক্রিম খেতে খেতে নিহানের জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎই কারোর সাথে ধাক্কা লেগে নিচে পড়ে গেল, আর সেখানে বসে বসে রেগে গিয়ে আমার উদ্দেশ্যে কথাগুলো বলল। আমি সরি, আমি আসলে বুঝতে পারিনি। সরি, সরি মাই ফুট। সরি বললে কি সব কিছু ঠিক হয়ে যাবে নাকি? আমার এই জামার দাগগুলো উঠে যাবে নাকি আপনার সরিতে? এখনও মেয়েটি নিজের জামা কাপড়ে ধুলো ছাড়তে ছাড়তে আবারও কথাগুলো বলল, কিন্তু মেয়েটির মুখ এখনও দেখতে পারলাম না। আর মেয়েটি নিজেও এখনও সোজা হয়ে দাঁড়িয়ে কথাগুলো বলল না। আমি তো আপনাকে সরি বলেছি, তাহলে এমন ব্যবহার কেন করছেন? যারা নিজের ভুলের জন্য ক্ষমা চায় তাদের ক্ষমা করতে হয়। আমার কথা শুনিয়ে এবার সামনে থাকা মেয়েটি আমার দিকে পূর্ণাঙ্গ দৃষ্টিতে তাকায়। মেয়েটিকে দেখে কিছু সময় আমি স্তব্ধ হয়ে তাকিয়ে রইলাম। সেই একই রকমের চোখ, একই জায়গায় তিল, মুখের আদল বেশ পরিচিত পরিচিত। কিন্তু এটা কি করে হতে পারে? যদিও আমি তাকে দেখিনি, কিন্তু সেম একই জিনিস একই স্থানে। সবাইকে ক্ষমা করে যায় না, বিশেষ করে আপনাদের মতো মেয়ে। ঠিক আছে, নেক্সট টাইম দেখে শুনে হাঁটবেন। এত সময় মেয়েটি রাগীভাবে কথাগুলো বললেও শেষ কথাগুলো তাড়াহুড়ো করে সেখান থেকে চলে গেল। এমন ব্যবহার দেখে মনে হলো কিছু থেকে পালানোর চেষ্টা করেছে। এদিকে আমাকেও আর কিছু বলার সুযোগ দিল না। কি হয়েছে? তুমি ওইদিকে তাকিয়ে কি দেখছো? পিছন থেকে কেউ কথাগুলো বলতে এক কদম পিছিয়ে গিয়ে দেখি দু হাতে হাওয়াই মিঠাই নিয়ে দাঁড়িয়ে আছে নিহান। হঠাৎ করে হাওয়াই মিঠাই দেখে নিহানের কাছে আবদার করতে সে হাওয়াই মিঠাই নিয়ে আসতে গিয়েছে। গাড়িতে বসে থাকতে বিরক্ত লাগছিল বলে গাড়ি থেকে বের হয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু হঠাৎ করে এমন পরিস্থিতিতে পড়তে হবে ভাবতে পারিনি। নিহান এখনও প্রশ্নের উত্তরের আশায় আমার দিকে তাকিয়ে আছে। একটা মেয়ের সাথে ধাক্কা লেগে পড়ে গিয়েছিল,
সরি বললাম, কিন্তু হঠাৎ কী করে জানি হলো তাড়াতাড়ি করে এখান থেকে চলে গেল। মনে হলো কোনো কিছু নিয়ে ভয় পেয়ে পালিয়ে গিয়েছে। সবাই তোমার মতো বোকা না যে সামান্য একটু ধাক্কায় রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করে কথা বলবে। হয়তো কোনো তাড়াহুড়ো ছিল, তাই কিছু না বলে চলে গেছে। আর তোমাদের মানে মেয়েদের স্বভাব হচ্ছে কি বেশি ভাবা এবং দিলকে তাল তৈরি করা। নিজের হাতে থাকা হাওয়াই মিঠাই আমার হাতে ধরিয়ে দিয়ে কথাগুলো বলল নিহান। নিহানের কথা যে সত্যি, আমি আজকাল একটু বেশি ভাবতে শুরু করেছি। কিন্তু তাই বলে দিল থেকে তাল তৈরি করি না। মেয়েটির ব্যবহারে যেমন অদ্ভুত ছিল, তার থেকেও বেশি অদ্ভুত ছিল মেয়েটির মুখের আদল, যেটা আমাকে না চাইতেও বেশি ভাবতে বাধ্য করেছে। ম্যাডাম চলুন এবার, এমনিতেই প্রচুর গরম পড়েছে, সাথে আবার আপনার এই রূপের আগুনে আরও গরমে সিদ্ধ হয়ে গেলাম। সেই বিকাল থেকে আমাকে পাগল করে রেখেছেন। এবার চলুন, আমার আপনাকে আদর করতে ইচ্ছে করছে। কথাটা কানে পৌঁছাতে চোখ বড় বড় করে নিহানের দিকে তাকালাম। ছি, কথা বলার কি সিঁড়ি? রাস্তাঘাটে দাঁড়িয়ে কোনো মানুষ এমন সব কথা বলে? দিনকে দিন ভদ্রলোক থেকে অভদ্র এবং লজ্জাহীন লোকে পরিণত হচ্ছে। আমাকে এভাবে চোখ বড় বড় করে তাকিয়ে থাকতে দেখে ক্যাবলাকান্তের মতো সামনে দাঁতক ফাটি বের করে দাঁড়িয়ে রইল। দিন দিন কি আপনার বয়স বাড়তেছে নাকি কমছে? একে তো রাস্তায় দাঁড়িয়ে আছে, তার উপর আবার বুড়ো বয়সে এসে একটা কচি মেয়ে বিয়ে করে এখন নিজেও বুড়ো থেকে ইয়াং হয়ে যাওয়ার পায়তারা করছেন। লজ্জা করে না আপনার আমার মতো নিরীহ মেয়ের সামনে এসব কথা বলতে? দাঁতে দাঁত চেপে আগের ন্যায় মুখের ভারসাম্য রেখে কথাগুলো বললাম, কিন্তু এতে যেন নিহানের কান পর্যন্ত সম্পূর্ণ কথা পৌঁছালো না। যা তার কথা শুনে স্পষ্ট বুঝতে পারলাম কথাটা ছিল এমন, কি করব বলো? বুড়ো বয়সে এমন কচি মেয়ে পেলে কি নিজেকে ঠিক রাখা সম্ভব না? তার উপর যদি এমন সুন্দর বউ হয়ে থাকে তাহলে তো সোনায় সোহাগা, তাই না? এমন কচি মেয়ে পাশে থাকলে যে কেউ বুড়ো থেকে ইয়ং হয়ে যাবে। অ্যান্ড ইউ নো হোয়াট, বুড়ো মানুষের মনে ভালোবাসা বেশি থাকে এবং এরা বউকে আদর করে বেশি বেশি। আর আমি তো রাস্তায় দাঁড়িয়ে আদর করার কথা বলিনি। আমারও তো লজ্জা শরম আছে নাকি? তাই বললাম তাড়াতাড়ি বাড়ি চলো, যেন আমাকে মাঝ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু আর করতে না হয়। মানুষটার কথা শুনে ইচ্ছে করছে নিজের কপালে নিজেই দেওয়ালের সাথে ঠুকে দেই। আমি যে একটা নির্লজ্জ মানুষের সাথে সংসার করছি এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। মানুষটা কতটা নির্লজ্জ হলে এভাবে মাঝ রাস্তায় দাঁড়িয়ে এসব কথা বলতে পারে? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকটার এমন ক্যাবলাকান্তের হাসি এবং নির্লজ্জ মাখা কথা শোনার ইচ্ছে না থাকায় কিছু না বলে চুপচাপ গাড়িতে গিয়ে বসে পড়লাম। আল্লাহ যে বেছে বেছে আমার কপালে এমন নির্লজ্জ মার্কা জামাই দিয়েছে, ভাবতেই অবাক লাগে। রাত 11টা। দুলু বালি এবং মাকড়সা দিয়ে ঘেরা রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে এক তরুণী। রুমের প্রতিটি দেওয়ালে থাকা ছবিগুলোতে মাকড়সার বসবাস চলছে। যে কেউ দেখলে বলবে এই রুমে কত বছর ধরে না জানি কারো পদচারণা হয় না, অথচ এই বাড়ির বাকি রুমগুলো সুন্দর পরিষ্কার করে রাখা। শুধু এই রুমটা এমন বেহাল অবস্থায় পড়ে আছে। রুমের সামনে থাকা মাকড়সার জাল একটু ছিঁড়ে রুমের মাঝ বরাবর গিয়ে দাঁড়ায়। ঘরের প্রতিটি কোণায় চোখ বুলাতে লাগলো, কিন্তু রুমের প্রতিটি কোণায় কোণায় শুধু মাকড়সার জাল ছাড়ার কিছুই নজরে পড়ল না। মাকড়সার জাল ছিঁড়ে একটা ছবির সামনে গিয়ে দাঁড়ালো। ছবিতে পর্দা থাকায় শুধু ছবিটা এখনও সুন্দরভাবে আছে, কোনো ধুলাবালি বা মাকড়সার জাল বুনতে পারেনি। আজকে আবারও সেই মানুষটির সাথে দেখা হয়েছিল মা, সেই মানুষ যার জন্য তোমার আদরের মেয়ের করুণ দশা হয়েছিল। একটা হাসি খুশি পরিবার মুহূর্তের মাঝে শেষ হয়ে গিয়েছে। আমার থেকে তোমরাও মুখ ফিরিয়ে চলে গেলে না ফেরার দেশে। আমাকে এভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করার একটা সুযোগ তুমি না দিয়ে এভাবে অভিমান করে চলে গেলে মা। আমাকে অপরাধী করে দিয়ে কেন চলে গেছো তোমরা? বাবা তো আমাকে সেই কবেই একা করে চলে গেছে। তারপর তো তোমরাই আমার সব কিছু জুড়েছিলে, তাহলে তোমরাও আমাকে একা করে কেন চলে গেলে? দেখো মা, আমাকে তোমাদের চোখে অপরাধী করে দিয়ে কি সুন্দর করে দ্বিতীয় স্ত্রী নিয়ে লোকটা সুন্দরভাবে সুখের সংসার করছে। আমি তো লোকটাকে এত সুন্দর করে সংসার করতে দিতে পারি না মা। যে লোকটা আমার থেকে তোমাদের কেড়ে নিয়েছে, আমাকে করেছে তোমাদের চোখে অপরাধী, তাকে তো আমি কিছুতেই সুখের সংসার করতে দিব না। আমাদের সাথে করা প্রতিটি অন্যায়ের প্রতিশোধ আমি নিয়েই ছাড়ব। তোমাদের সাথে হওয়া অন্যায়ের ন্যায় বিচার আমি তোমাদের পাইয়ে দিব। ছবিতে থাকা পর্দা সরিয়ে ছবির সামনে দাঁড়িয়ে কথাগুলো বলল তরুণী। ছবিতে থাকা হাস্যোজ্জ্বল একটি পরিবারের ছবি। বাবা মায়ের দুই পাশে দুই তরুণী তাদের জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। কিছু সময় ছবির দিকে তাকিয়ে থেকে ছবিতে হাত বুলিয়ে রুম থেকে বের হয়ে আসে তরুণী। এখন গন্তব্য সুখবিন্দর নিবাস। সময় হলেই নিজের উদ্দেশ্যের দিকে পা বাড়াবে।
একটা সময়ে যে বাড়ির প্রতিটি কোনায় কোনায় হাসির কলকালিতে মুখরিত হয়ে থাকতো, সে বাড়িতে এখন আর হাসির শব্দও শুনতে পাওয়া যায় না। মাঝে মাঝে কারো চিৎকার করে কান্না করার শব্দ ভেসে আসে। প্রতিটি শব্দে প্রিয় মানুষদের হারানোর হাহাকার ভেসে আসে। গভীর রজনী, আকাশে মস্ত বড় থালার মতো চাঁদ উঠেছে। মেঘেরা পাল্লা দিয়ে হেঁটে চলেছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তরে। চাঁদের আশেপাশে হাজার জলমরে তারার মেলা বসেছে। চাঁদ এবং তারার আলোয় আলোকিত চারদিক করে তুলেছে। এখন সময় পুরো 2:35। নিহানের বুকের সাথে নিজের পিঠ ঠেকিয়ে বেডশিট জড়িয়ে বসে আছে বেলকনিতে। মৃদু বাতাস শরীরে শুয়ে যাচ্ছে একটু পর পর। চিবুকে নিহানের ঠোঁটে ছোঁয়া বারংবার শিহরণ বয়ে চলছে। ধীরে ধীরে ছোঁয়া গভীর থেকে গভীর হতে শুরু করেছে। বাম হাত কোমর ছেড়ে মেদহীন পেটে বিচরণ করতে শুরু করছে। সেই সাথে নিহান নিজেও বেসামাল হতে শুরু করেছে। আমার নিজেকেও সামলে রাখা দায় হয়ে উঠেছে। চিবুক ছেড়ে ঠোঁটে ছোঁয়া, গলা, গাল, ঠোঁট, চোখ স্পর্শ করে ঠোঁটে এসে স্পর্শ আরও গভীর হতে লাগলো। নিহানের স্পর্শে সাড়া দিতেই, একটা সময় ঠোঁটের মাঝে জ্বালা করতেই বুঝতে পারলাম ঠোঁট কেটে গেছে। কিন্তু সেই দিকে না তো নিহানের ধ্যান আছে, আর না তো আমার কোনো নিহানকে নিজে থেকে দূরে সরিয়ে দেওয়ার শক্তি নিজের মাঝে অবশিষ্ট আছে। নিজের সম্পূর্ণ ভার নিহানের উপর ছেড়ে দিয়ে নিহানের প্রতিটি স্পর্শের সাথে নিজেও তাল মেলাতে শুরু করি। কোনো পুরুষ যেমন নারীর সংস্পর্শে আসলে নিজেকে সামলে রাখা কঠিন হয়ে ওঠে, তেমনি নারী পুরুষের গভীর সংস্পর্শে নিজেকে সামলে রাখতে পারে না। কোনো না কোনোভাবেই নিজেকে দুর্বল চিত্তের মাঝে ফেলে দেয়। নারী এবং পুরুষ দুজনের সংস্পর্শে আসলে কোনো না কোনো অঘটন ঘটবেই। কিছু কিছু মিলন ঘটে বৈধতার স্পর্শে, আবার কিছু কিছু মিলন ঘটে অবৈধতার স্পর্শে। তোরই আজকের বাকিটা রাত আমি তোমাকে চাই নিজের করে। আমার উত্তরের অপেক্ষা না করে কথাটি বলে আমাকে কোলে তুলে নিল নিহান। নিজের ভারসাম্য বজায় রাখতে নিহানের দুহাত দিয়ে নিহানের গলা জড়িয়ে ধরলাম। গলা জড়িয়ে ধরতে নিহানের চোখে নিজের চোখ আটকে গেল। চোখ দুটোতে শুধু ভালোবাসার মাদকতায় আচ্ছন্ন হয়ে আছে। ঠিক যেমন আফিম নেশালো সৃষ্টি করে, তেমনি নিহানের চোখ দুটিতে নেশায় আসক্ত আছে। এই চোখের দিকে তাকিয়ে কিছু বলার সাহস হলো না। নিজের কণ্ঠনালী দিয়ে কথা আটকে আটকে আসছে। কোনো কিছু বলতে না পারায় নিহানের বুকে নিজের বুক লুকিয়ে নিলাম। বেলকনি থেকে রুমে নিয়ে এসে বিছানায় শুইয়ে দিয়ে নিজের সম্পূর্ণ ভার আমার উপর ছেড়ে দিল। দুজনেই মত্ত হয়ে উঠলাম আদিম খেলায়। বাহ, তুমি আমার পরিবারকে শেষ করে দিয়ে, আমাকে তাদের কাছে অপরাধী করে দিয়ে এখন ভালোবাসার গহীনে হারিয়ে যাচ্ছ নিহান। তোমার এই ভালোবাসা, এই সুখ আমি তোমার কাছ থেকে কেড়ে নিব নিহান। ঠিক সেইভাবে যেভাবে তুমি আমার কাছ থেকে আমার সুখ, আমার ভালোবাসার মানুষ এবং পরিবার কেড়ে নিয়েছ। নিহানের রুমে বেলকনিতে দৃষ্টি রেখে কথাগুলো বলে চলে গেল মেয়েটি। নিজের যে কাজের জন্য সুখবিন্দর নিবাসে এই মেয়েটি এসেছিল, সেই উদ্দেশ্য সফল করার আগেই বাগান থেকে নিহানের রুমের বেলকনিতে দৃষ্টি যেতেই নিহান এবং তোরের মুহূর্তগুলো দেখে সেখানেই থেমে যায়। নিজের সেই অতীত মনে হতে গায়ে কাঁটা দিয়ে ওঠে। যে অতীতের পাতায় যেমন সময়গুলো মধুর ছিল, ঠিক তেমনি বেদনাদায়ক ও জঘন্য ছিল। যে মানুষটি একটা সময় নিজের সবটা জুড়েছিল, হাজারো ভালোবাসা দিয়ে নিজের মনের কোঠায় তাকে রাঙিয়েছিল, আজ সেই মানুষটির জন্য মনে শুধু ঘৃণা এবং প্রতিশোধ দিয়ে ঘেরা হয়ে আছে। যাকে এত ভালোবেসেছে তাকেই এত ঘৃণা এবং প্রতিহিংসা চরিতার্থ করার জন্য কি এমন করেছিল নিহান? এক মিষ্টি সকাল, এক নতুন দিনের সূচনা। সকাল সকাল ঝুম বৃষ্টির শব্দে ঘুম ভেঙে গেল। দু চোখ ভর্তি ঘুম। রাতে ঠিক করে ঘুম না আসায় এখনও ঘুম চোখ থেকে যাচ্ছে না, কিন্তু ঝুম বৃষ্টির শব্দে চোখ বন্ধ করে রাখাও সম্ভব হচ্ছে না। জানালা ভেদ করে বৃষ্টির ছিটে এসে চোখে মুখে আছড়ে পড়ছে। সেই সাথে বৃষ্টির কারণে হালকা শীতও অনুভব হচ্ছে একটু একটু, যা ঘুমের ব্যাঘাত সৃষ্টি করছে। অনিচ্ছা সত্ত্বেও বিছানা থেকে উঠতে গিয়েও আমাকে আবারও আদাশোয়া হয়ে বসতে হলো। একজোড়া শক্তপোক্ত হাত আমার কোমর আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে। দুচোখ কষলে তাকাতেই দেখি নিহান আমার কোমর জড়িয়ে ধরে ঠোঁট দুটো ছোটো বাচ্চাদের মতো উল্টে শুয়ে আছে। শুভ সকাল ডিয়ার হাজব্যান্ড। নিহানের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কথাটা বলে গালে টুপ করে ঠোঁট সইয়ে দিলাম। ঠোঁটে ছোঁয়া পেতে হালকা নড়াচড়া করে কোমর আরও শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়ল নিহান। এমন বৃষ্টিমুখর দিনে সকাল সকালে এভাবে চুমু খেয়েও না তো বউ, নয়তো আমি আবারও রাতের মতো হয়ে উঠব। যদি তুমি চাও তো আমার কোনো সমস্যা নাই। আমি ভালোবাসতে আদর করতে কিপটামো করি না। হাজার হোক নিজে 3 কবুল পড়ে নিয়ে আসা বউ তো।
আমি নিজের জিনিসগুলো একটু বেশি আদর যত্ন করি। কথাগুলো বলে কোমর ছেড়ে দিয়ে সোজা হয়ে শুয়ে আমার দিকে তাকিয়ে কথাটা বলে তাকিয়ে রইল। আপনি আমার অর্ধাঙ্গ, আপনি আমার জীবনের সেই মানুষ যাকে দেখে আমার মনের কোঠায় প্রথম ভালোবাসার সৃষ্টি হয়েছিল। আপনার প্রতিটি ছোঁয়ায় আমি ভালোবাসা খুঁজে পাই। আর আপনি আমার জীবনের প্রথম পুরুষ, যা ছোঁয়া আমি বারবার পেতে চাই। আমি আমৃত্যু আপনার সঙ্গে আপনার প্রতিটি ছোঁয়ায় নিজেকে বিলীন করে দিতে চাই। আমি আমি সব কিছু নতুন করে শুরু করেছি তরি। আমার জীবনের প্রতিটি মুহূর্তে আমি আমার পাশে তোমাকে চাই। আমি আর তোমাকে হারাতে চাই না তরি। তুমি আমার এখানেই সবটা জুড়ে থাকবে। আমার কথা সম্পূর্ণ শেষ করার আগেই নিহান আমাকে নিজের বুকে টেনে নিয়ে কথাগুলো বলল। নিহানের বুকে মাথা রাখতে হৃদস্পন্দনের প্রতিটি শব্দে কানে ঝংকার তুলে দিতে শুরু করলো। নিহানের বুকে আসাই প্রথম নয়, কিন্তু নিহানের বলা কথাগুলো আজকে প্রথম। নিহানের অল্প সামান্য কথা বলাগুলো মনের মাঝে ভালো লাগা সৃষ্টি করে তুলেছে। নিহানের কথার প্রেক্ষিতে আর কিছু না বলে চুপ করে নিহানের বুকের সাথে লেপ্টে রইলাম। এই স্থান ভরসার, এই স্থান ভালোবাসার, এই স্থান আমাকে রক্ষা করার এবং ভালো রাখার। হঠাৎ করে মামির কথা মনে পড়ে গেল। মনে মনে ঠিক করলাম বিকেলে মামির সাথে দেখা করতে যাব। মামি আমার সাথে অন্যায় করেছে নিহানের আগের বিয়ের কথা না বলে, কিন্তু আজকে মামির জন্যই আমি এই মানুষটাকে নিজের স্বামী রূপে পেয়েছি। যে মানুষটি আমাকে হারাতে ভয় পায়, আমাকে নিজের করে নিতে পেরেছে। নিজেকে এখন পৃথিবীর সব থেকে বেশি সুখী মানুষ বলে মনে হচ্ছে। এত সুখ, এত ভালোবাসা, সব কিছু আমার। এত সুখ, ভালোবাসা সবটা মামির জন্যই পাওয়া সম্ভব হয়েছে। সকাল 10টা, নীরাত্রিকে নিয়ে বসে আছি খাবার টেবিলে। আমার সামনের টেবিলেই বসে আছে নিহান। রুটি আর ডিম ভাজি সামনে নিয়ে বসে আছে। খাচ্ছে কম, আশেপাশে দেখছে বেশি, যেটা আমার নজর এড়িয়ে গেল না। না খেয়ে এদিক ওদিক কী খুঁজে চলেছেন? সব কিছু তো ঠান্ডা হয়ে যাচ্ছে। কথাটা বলেই নীরাত্রির মুখে খাবার তুলে দিয়ে নিহানের দিকে তাকালাম। না, লোকটা এখনও এদিক সেদিক কিছু একটা খোঁজার চেষ্টা করে চলেছে। আপনি কি খুঁজে চলেছেন বলবেন আমাকে? ঐশী কোথায়? ওকে দেখছি না যে। রুটি ছিঁড়ে মুখে পুড়তে পুড়তে কথাটা বলল নিহান। হঠাৎ করে ঐশীর কথা জিজ্ঞেস করাতে ব্রু কুঁচকে গেল। কখনো উনি ঐশীর কথা জিজ্ঞেস করে না, কিন্তু আজকে হঠাৎ কি হলো ওর কথা জিজ্ঞেস করতে ব্রু কুঁচকে গেল। হঠাৎ ঐশীর কথা কেন জিজ্ঞেস করলেন? না, দেখছি না তো। নীরাত্রিকে তুমি খাওয়াচ্ছ তার জন্য জিজ্ঞেস করলাম। বৃষ্টি চলে যাওয়ার পর ঐশী তার খালাকে দেখতে গিয়েছে হসপিটালে। কথাটা শোনা মাত্রই নিহানের ঠোঁটের কোণে বাঁকা হাসির রেখা ফুটে উঠল। নিহানের মনে আবারও কিছু একটা চলছে। কি চলছে সেটা বুঝতে পাওয়া সম্ভব না যতক্ষণ না নিহান নিজেই বলবে। বিকেল হতে নীরাত্রিকে নিয়ে বের হয়ে পড়লাম মামার বাড়ির উদ্দেশ্যে। নিহান নাস্তা করে বের হয়েছে কোনো জরুরি কাজে। আর শাশুড়ি আম্মা নিজেও এখনও ফুফু শাশুড়ির বাড়ি থেকে আসেননি। সে আসবে সন্ধ্যায়, তাই নীরাত্রিকে নিয়ে একাই বের হয়ে গেলাম। কিন্তু রাস্তায় বের হতে রোদের উত্তাপে মনে হচ্ছে শরীর জ্বলসে যাচ্ছে। সকালে ঝুম বৃষ্টি হলেও এখন উত্তাপ রোদের দেখা মিলেছে। তুলোর মতো সাদা সাদা মেঘের ছড়াছড়ি। বাহিরে বের হয়ে মনে হচ্ছে মস্ত বড় কোনো ভুল করে বসেছি। গাড়ির কাজ নামিয়ে দিতেই বাতাসে শরীর জড়িয়ে গেল। একবার নীরাত্রির দিকে তাকিয়ে দেখি মেয়ে আমার ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। মেয়ে যে আমার গাড়িতে উঠলে ঘুমিয়ে পড়ে, এখনও তাই হয়েছে। সে ঘুমিয়ে পড়েছে, আবার মামার বাড়ি যেতে ঘুম থেকে উঠে যাবে, আর সবার আগে সে যাবে মামির কোলে। বুঝতে পারলাম না মেয়ে আমার মামির পাগল হলো কি করে। বাবিপু, এই মাঝ রাস্তায় গাড়ি থামাতে বললেন, কোনো সমস্যা হয়েছে? গাড়ি বাইরের দিকে নিয়ে যাব? ড্রাইভারকে গাড়ি থামাতে বলতে ড্রাইভার উক্ত কথাগুলো বলল। গাড়ি থেকে কিছু দূর যেতে কিছু একটা দেখে আমার নজর স্থির হয়ে গেল। নিহান কোনো একটা মেয়ের সাথে রাস্তার কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেসে হেসে কথা বলছে। আর মেয়েটাও হাসতে গিয়ে যেন নিহানের উপরেই পড়ে যাবে। আর নিহান নিজেও মেয়েটাকে আগলে নিচ্ছে। আমার সব ভালো লাগা, সকল অনুভূতি মুহূর্তের মাঝে ভেঙে শেষ হয়ে গেল। কোনো মেয়ে নিজের স্বামী, ভালোবাসার মানুষ, কাছের মানুষ বা প্রিয় যে কোনো কিছু অন্য কোনো মেয়ের সাথে কথা বলতে দেখলে সহ্য করতে পারে না। মুখে যতই নিজেকে নর্মাল দেখাক, কিন্তু ভিতর থেকে অসহ্য এক ব্যথা অনুভূতি হয়। আমার ক্ষেত্রেও তাই হলো। নিহানকে এভাবে কথা বলতে দেখে নিজেকে নিজের ভিতর এক অজানা জ্বর বইতে লাগলো। এই মানুষটা আমার স্বামী, আমার ভালোবাসা, আর সেই মানুষকে অন্য কারোর সাথে এভাবে দেখতে হবে ভাবতেই পারিনি। না, আপনি ভাইয়া তাড়াতাড়ি চলুন এখান থেকে, আমার শরীর খারাপ লাগছে। ভাবিপু, তাহলে ডাক্তারের কাছে নিয়ে চলি? এত কিছু ভাবতে হবে না, আপনি চলুন। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে নিজের কান্না দমিয়ে রেখে ড্রাইভারকে কথাগুলো বলে
আবারও অশ্রুসিক্ত নয়নে নিহানের দিকে তাকালাম। অবাধ্য চোখ দুটো বারবার তাদের দিকে চলে যাচ্ছে। দু চোখের অশ্রু আর ধরে রাখা সম্ভব হলো না। গাড়ি চলতেই অশ্রুগুলো অযোধ্যারায় জড়তে লাগলো। অন্যদিকে অনেক দিন পর হঠাৎ করে নিহানের রাস্তায় দেখা হয়ে যায় রিশাদের 2 বছরের বোন রিহার সাথে। মেয়েটা একটু গায়ে পড়া স্বভাবের, কিন্তু মন থেকে অনেক ভালো। রিহাকে সবসময় বড় বোন হিসেবেই দেখে এসেছে, যার দরুন সম্পর্কও ভালো। রিহা একজন 4 বছরের জননী। সাংসারিক জীবনের পাশাপাশি নিজ আইনজীবী পেশায় কাজ করেন। আকস্মিক দেখা হওয়ায় রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে হয়েছে তাদের। আর রিহা কথায় কথায় প্রচুর পরিমাণে হাসে আর গায়ে এসে পড়ে। নিহান, তুই তোরিকে এখনও সত্যি কথা বলে দিচ্ছিস না কেন? হাসি বন্ধ করে নিহানকে প্রশ্ন করল রিহা। অপরদিকে রিহার প্রশ্ন শুনে কিছু সময়ের জন্য চুপ হয়ে গেল নিহান। আপাই, তুমি তো অরিত্রীর বিষয়ে সব কিছু জানো। সে যতই ভুল করুক, একটা সময় তো আমি তাকে ভালোবাসতাম। অরিত্রী আমার সাথে যেটা করেছে সেটা আমি প্রথমে মানতে না পারলেও নিজের ভালোবাসার ক্ষেত্রে আমাকে মেনে নিতে হয়েছিল। তুমি তো জানো আমি অরিত্রীকে কতটা ভালোবাসতাম। আমি চেয়েছিলাম সব কিছু বলে দিতে, কিন্তু আমি আমার ছোট্ট নিষ্পাপ মেয়েকে দেখে আর কিছু বলতে পারিনি। আমি নীরাত্রিকে ছাড়া থাকতে পারবো না ভাই। শুধু আমিই না, তোরে যেভাবে নীরাত্রিকে আগলে রেখেছে, সেখানেই সত্যি কথা বলে দিলে যদি আমার মেয়েকে অনাদরে অবহেলা করে। দেখ নিহান, আমি তোর থেকে বড়, সাংসারিক জীবনে আমার অভিজ্ঞতা তোর থেকে অনেক বেশি। আর সব থেকে বড় কথা হচ্ছে, মেয়েরা অনেক সেন্সিটিভ হয়। ছোট ছোট বিষয় নিয়ে মন খারাপ করে, অভিমান করে, রাগ করে, কিন্তু নিজের প্রিয় মানুষকে ছাড়া খুব বেশি দূরে থাকতে পারে না। মেয়েরা হচ্ছে মায়ের জাত। এরা নিজের সন্তান হোক বা রাস্তায় কুড়িয়ে পাওয়া সন্তান, একবার যখন আগলে রাখতে শিখে যায়, তাহলে সারা জীবন নিজের সন্তানের থেকেও তাদের ভালোবাসা আগলে রাখে। তুই নিজের ক্ষেত্রে দেখতে পারিস সব কিছু। যাই হোক, আমি বলবো তুই তাড়াতাড়ি করে তোরিকে সব কিছু বলে দে। কোনো ভুল বুঝাবুঝি হওয়ার আগেই সব কিছু বলে দেওয়াই ভালো। রিহার কথাগুলো মন দিয়ে শুনল কিছু সময়। সব মা এক হয় না, এটা সে নিজের দিকে দিয়েই বুঝেছে। আর ভুল বুঝাবুঝি যে কোনো সম্পর্ক নষ্ট করতে পারে, এটাও সে জানে। তুমি আমার বেস্ট আপাই। তুমি খুব ছোট করে সহজে যে কোনো সমস্যার সমাধান দিয়ে দাও। আমি খুব তাড়াতাড়ি তোরিকে সব সত্যি বলে দিব। খুশি মনে রিহাকে কথাগুলো বলে যে যার মতো করে স্থান ত্যাগ করলো। অপরদিকে দূর থেকে যে কেউ তাদের কিছু ছবি তুলে নিয়েছে, সেটা আর কেউ খেয়াল করলো না। ছবিগুলো তুলে বাঁকা হেসে নিজ স্থান ত্যাগ করলো। রাত 9টা বেজে গেছে। আমি এখনও মামার বাড়ি থেকে গিয়েছি। আশ্চর্যের বিষয় হচ্ছে, নিহান একটা ফোন পর্যন্ত করলো না। আমি তার বাড়ি ফিরবো কি না বা ফিরবো না সে কথাও জানার জন্য একটা ফোন করলো না। কষ্ট, রাগ, অভিমান, কান্না সব কিছু একসাথে নিজের উপর ভর করেছে। পুরুষ মানুষ সত্যি কখনো একজনের সীমাবদ্ধ থাকে না। এরা নতুনত্ব খুঁজে ফিরে। কিরে, এমন করে বসে আছিস কেন? নিহান কি আসবে না? ফোন করেছিল কি তোর কাছে? কি ছেলে রে বাবা, বউ বাচ্চার একটা খবরও নিল না? আমার সামনের সোফায় মামি বসতে বসতে কথাগুলো বলে মুখ ভেঙচে দিলেন। এমনিতেই সব কিছু অসহ্য লাগছিল, তার উপর মামির এমন কথা শুনে ইচ্ছে করছে সব কিছু ভেঙে গুড়িয়ে দেয়। ছেলে কেমন সেটা জেনে কেন এমন ছেলের সাথে বাড়ির মেয়েকে বিয়ে দিলে? ছেলে দুশ্চরিত্রা জেনেও কেন বিয়ে দিতে গেলে? সব কিছু কি টাকার লোভে করলে? আমার কথা শুনতে মামি কিছুটা ঘাবড়ে গেলেন। হ্যাঁ, সে ভেবেছিল তোরের বড়লোক পরিবারে বিয়ে হলে পরবর্তীতে ভুলিয়ে বালিয়ে নিজের সম্পত্তি নিজের নামে লিখে নেবেন। তো এসব কি বলছিস? টাকার লোভে কেন দিতে যাব? তোর ভালোর জন্যই তো আমি কিছু না জানিয়ে বিয়ে ঠিক করেছি। আর শোন, একটা কথা বলি, ছেলেরা একটু একটু এমন হয়েই থাকে। কোনো পুরুষে মানুষের সাধু না, বুঝলি? আর নারী হয়ে জন্ম নিয়েছ, মানিয়ে নিতে এবং মেনে নিতে শিখতে হবে। মেয়েরা হচ্ছে কম্প্রোমাইজ করতে হয়। যত মানিয়ে নিতে পারবে, মেনে নিতে পারবে এবং কম্প্রোমাইজ করতে পারবে, ততই ভালো থাকবে এবং সংসারও টিকে থাকবে। কথাগুলো বলে আবারও মুখ বেংসে দিয়ে তিনি চলে গেলেন। কিন্তু আমার মাথায় শুধু বিকেলে সে দৃশ্য মনে পড়ছে। কই, নিহান তো কখনো আমার সাথে এত হাসি খুশিভাবে কথা বলেনি। যখন প্রয়োজন হয়েছে কাছে টেনে নিয়েছে। তাহলে আমি কি শুধুই সত্যি নিহানের প্রয়োজন? আমার দেহখানাই কি তার শুধু প্রয়োজন? আর কোনো কিছু ভাবতে পারছিলাম না। মনে মনে ঠিক করলাম, আমি আর নিহানের কাছে ফিরে যাব না। আমি সব কিছু মেনে নিতে এবং মানিয়ে নিতে চলতে পারবো না। যে মানুষটি আমার, সে শুধু আমারই থাকবে। অন্য কারোর সাথে আমি তাকে 1 সেকেন্ডের জন্য সহ্য করব না। চিৎকার করবে না। চিৎকার করলে এখান থেকে ফেলে দিয়ে কোমর ভেঙে দিব। গভীর রজনী, বাহির থেকে কুহুক পাখির ডাক ভেসে আসছে।
গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে শহর। সোডিয়ামের আলো এবং চাঁদের আলোয় অন্ধকার ডিঙিয়ে দিনের মতোই আলোকিত করে তুলেছে চারপাশ। ঘুমের ঘোরে মনে হচ্ছে আমি শূন্য ভেসে চলেছি। নিজের স্বপ্ন ভেবে আবারও আগের ন্যায় ঘুমিয়ে যাওয়ার প্রয়াস করলাম, কিন্তু এবার মনে হচ্ছে আমি শুধু শূন্যে ভেসে চলছি না, বরং পাশাপাশি উপরের দিকে অগ্রসর হচ্ছি। দু চোখের পাতায় ঘুম থাকা সত্ত্বেও ঘুম জড়ানো চোখে তাকানো মাত্রই ঘুম থেকে বিদায় নিয়ে নিল। এত সময় যেটা স্বপ্ন ভেবে এসেছি সেটা আমার স্বপ্ন নয়, বরং আমি শূন্যে ভেসে চলেছি। কারো বলিষ্ঠ হাত এবং বুকের সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে। কোমর এবং পেটের অংশে শক্ত করে চেপে ধরাই। মাংসপেশিতে লাগছে, যার দরুন ব্যথাও করছে। শূন্য বাসানো লোকটাকে দেখতে গিয়ে ভয়ে বাকশক্তি লোপ পেয়ে যায়। চিৎকার করবে না, চিৎকার করলে এখান থেকে ফেলে দিয়ে কোমর ভেঙে দিব। কী ভেবেছিলে তোমার ফোন অফ করে রেখে আমাকে টেনশন দিয়ে তুমি আরাম মতো ঘুম আসবে, আর আমি বাড়িতে বসে থাকবো? তা কী করে সম্ভব হয় বউ বলো তো? আমার সাথে লাগতে আসার শাস্তি তো পেতেই হবে। এমনিতেই এত রাতে লোকটাকে এখানে দেখে ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে, আবার তার উপর ঠান্ডা গলায় কথাগুলো বলে আরও ভয় পাইয়ে দিচ্ছে। তখন মামির বলা কথাগুলো রাগিয়ে তুলছিল, আর সব রাগ গিয়ে পড়েছে বেচারা ফোনের ওপর, যার ফলস্বরূপ ফোন দুখণ্ড হয়ে পড়ে আছে। আর এটার জন্য ফোন অফ, আর এই অসভ্য লোক ফোন না দিয়ে না পেয়ে চলে এসেছে। আমাকে নিচে নামিয়ে দিন। আর আপনি এত রাতে এখানে কি করছেন? ভিতরেই বা এলেন কিভাবে? দাঁতে দাঁত চেপে কথাগুলো বলতে নিহান ছাদের মাঝ বরাবর নিয়ে এসে নামিয়ে দিল। নিজে যতটা রাগ, অভিমান, অভিযোগ ছিল সব চোখে মুখে ফুটিয়ে তুলে রেখে দাঁড়িয়ে আছি, কিন্তু সামনের ব্যক্তি ডোন্ট কেয়ার ভাব নিয়ে প্যান্টের পকেটে হাত দিয়ে আমার দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। আমি কিভাবে ভিতরে এসেছি সেটা তোমার না জানলেও চলবে। আর তুমি যে আটার বস্তার মতো ভারী, তোমাকে কোলে নিয়ে সিঁড়িগুলো বেয়ে আসতে আসতে আমার হাত পা সব শেষ হয়ে গেছে। কম কম করে খেতে পারো না? একটা আটার বস্তা। কথাগুলো বলে হাত পা নিজেই টিপতে লাগলো। মনে হচ্ছে ব্যথায় হাত পা খুলে খুলে পড়ে যাচ্ছে। যাক, তাতে আমার কি? কিন্তু আমাকে আটার বস্তা বললো কোন দিক দিয়ে? আমি কি এতই মোটা? আর আমার ওজন এতই নাকি? আটার বস্তা বলায় তরতরিয়ে রাগ মাথায় উঠে গেল। এই আমি আটার বস্তা? তুমি তো আটার বস্তাই। কেন, কোনো সন্দেহ আছে নাকি? সন্দেহ হলেই দেখো, ব্যথায় আমার হাত পা কেমন ফুলে পেঁপে উঠেছে। আমার মতো স্লিম ফিগার মাত্র 40 কেজির মেয়ে আপনার কাছে আটার বস্তা মনে হলো? কোমরে 2 হাত দিয়ে নিহানের দিকে এক পা করে এগিয়ে এসে প্রশ্ন করলাম, মাই গড, তুমি 40 কেজি ওজনের মেয়ে হয়ে নিজেকে স্লিম ফিগার বলে দাবি করছো? তাহলে যারা সত্যি স্লিম ফিগারের তারা তো তোমার কথা শুনে লজ্জা পেয়ে যাবে। অবাক হয়ে যাওয়ার ভান করে কথাগুলো বলে বারবার চোখের পলক ফেলতে লাগলো। নিহানের এমন ভাব দেখে আমার গা জ্বলে যাচ্ছে। ইচ্ছে করছে মেরে তক্তা বানিয়ে দেই। তুই ছেলে মানুষের মতো থাকবি, বউয়ের সুন্দর সুন্দর প্রশংসা করবি, কিন্তু না, তুই তা না করে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়ে মানুষের মতো ঢং করছিস কেন? আমি যদি আটার বস্তা হই তাহলে আপনি হচ্ছেন একটা হাতি। শুধু হাতি না, একটা জলহস্তি, গন্ডার, জিরাফ, দুনিয়ার সব আজগুবি প্রাণী হচ্ছেন আপনি। যদি নিজের বউকে কোলে নিতে না পারেন তাহলে হাতির মতো শরীর বানিয়েছেন কেন? মেয়েদের নিজের অ্যাপস দেখাতে, নাকি যারা হাসতে হাসতে গায়ে ডলে পড়ে তাদের আগলে নিতে? এক নিঃশ্বাসে নিহানকে কথাগুলো বলেই একটা দম নিলাম। কত বড় বধ হলে নিজের বউকে আটার বস্তা বলে, অথচ নিজে যে রাস্তাঘাটে হেসে হেসে গায়ে পড়া মেয়েদের আগলে নেয়, তখন একদম শক্তি চলে আসে না? আমার এই বউটি তো তাদের জন্যই। তারা গায়ের উপর এসে পড়ে যাবে আর আমি তাদের টুক করে ধরে নিব। কিন্তু তোমার মতো আটার বস্তাকে কোলে নিতে গিয়ে আমার যে কী অবস্থা হয়েছে তুমি নিজেই দেখো। কথাটা বলেই নিহান নিজের হাত আমার দিকে এগিয়ে দিল। দেখাতে তার হাত ফুলে পেঁপে উঠেছে। নিহানের হাত বাড়িয়ে দিতে মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল। বুদ্ধিটা আসতেই মনে মনে বেছে নিলাম কিছুটা। রাগে ভাব দূর করে মুখটা বাচ্চাদের ন্যায় করে নিলাম। তোমার অনেক কষ্ট হয়েছে তাই না বাবু? দেখি দেখি কোথায় ব্যথা করছে। কথাটা শেষ হতে নিজের দাঁতগুলো বসিয়ে দিলাম নিহানের হাতে। সাথে সাথে নিহান মৃদু শব্দে চিৎকার দিয়ে উঠল, এত সময় ঢং করা আমার সাথে? এবার সত্যি সত্যি তোর হাতে আমি ব্যথা করিয়ে ছাড়বো। ইচ্ছে মতো হাতে কামড়ে দিয়ে হাত ছেড়ে দিলাম। রাক্ষসীর মতো আমার হাত কামড়ে দিল। আল্লাহ, আমার মা শেষ কি না আমার জন্য একটা রাক্ষসী বউ নিয়ে এসেছে। এ রাক্ষসী তো আমাকে কামড়েই শেষ করে দিবে। এক হাত দিয়ে অপর হাত ধরে জেড়ে নিতে নিতে কথাগুলো বলল, কিন্তু নিহানের এক হাত কামড়ে দিয়ে নিজেকে শান্ত করতে পারছিলাম না। তাই অপর হাত চেপে ধরে কামড় বসিয়ে কিছু সময় দাঁত দিয়ে ধরে রাখলাম। ব্যথা পাচ্ছে তা নিহানের দাঁত দিয়ে ঠোঁট চেপে রাখা দেখে বোঝা যাচ্ছে, কিন্তু আমি আর সেদিকে তোয়াক্কা না করে নিজের রাগ মেটানো আগ পর্যন্ত হাতটা ছাড়লাম না। আমার হাত কামড়ে দেওয়া তাই না?
তোমার এই দাঁত তো আমি হাতুড়ি দিয়ে ভেঙে দিব। তুমি দাঁড়াও শুধু। আমার কথাটা কর্ণপাত হতে আর একটা মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে সাথে দরজার দিকে দিলাম দৌড়। কিন্তু কথায় আছে না, অবাকি যেদিকে যায় নদীও শুকিয়ে যায়, আমার হয়েছে সে অবস্থা। দৌড়ে আসতে গিয়ে সাথে দরজার সামনে সারিতে পা আটকে মুখ থুবড়ে পড়ে গেলাম। পড়ে যাওয়া মাত্রই পিছন থেকে হাসির শব্দ ভেসে আসলো। নিহান যে আমার মুখ থুবড়ে পড়ে যাওয়া নিয়ে হাসছে তাতে কোনো সন্দেহ নেই। এদিকে আমার হাত জ্বালা করতে শুরু করছে, অপরদিকে নিহানের হাসি যেন থামছেই না। এবার ভালো হয়েছে না? দেখলে, স্বামীকে আঘাত করলে নিজেও আঘাত পেতে হয়। স্বামীর অবাধ্য হয়েছ তো, তাই এমন শাস্তি পেয়েছ। বাবু, খুব লেগেছে তাই না? দেখি দেখি। আমার পাশে এসে কথাগুলো বলে আবারও হাসতে লাগলো। এত সময় আমিও পড়ে যাওয়া থেকে উঠে বসেছি। বেটা মানুষ সত্যি বজ্জাতের হাঁটি। হাতি গর্তে পড়লে সামসিকাও লাথি মারে। এদিকে আমার কান্না চলে আসতেছে, অপরদিকে নিহানের হাসি। শালা, আমার পড়ে যাওয়া দেখে খুব হাসি পাচ্ছে তাই না? শালা, আমি তোর বউ পড়ে গেছি। কোথায় তুই আমাকে তুলে উঠাবি সেটা না করে তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছিস আর হিহি করে দাঁত দেখাচ্ছিস। শালা বেটা, তোর বউ থাকবে না। থুক্কু, এ বেটার বউ তো আমি নিজেই। কী সব বলে চলেছি। মনে মনে কথাগুলো বলে নিহানের দিকে অসহায় দৃষ্টিতে তাকালাম। নিহান আমার দৃষ্টির তোয়াক্কা না করে মুখ ভেঙচে দিল। যেভাবে পড়ে গিয়েছ সেভাবেই উঠে আসো। আমার শরীরে এত এনার্জি নাই আটার বস্তা তুলে রুমে নিয়ে যাওয়ার। যাই, বাই। অনেক রাত হয়ে গেছে, আমার এখন অনেক ঘুম পাচ্ছে। কথাটা বলে নিহান স্থান ত্যাগ করার পূর্বে নিজেও আমার মতো মুখ থুবড়ে পড়ে গেল। না না, নিজে থেকে পড়ে যায়নি, আমি নিহানের পথে পা দিয়ে ল্যাং মেরে পেরে দিয়েছি। আমার পড়ে যাওয়া নিয়ে বড্ড হিহি হুহু করে হাসা হচ্ছিল তাই না? এবার দেখ কেমন লাগে পড়ে গেলে। কেমন লাগলো পতিদেব? নিজের বউ পড়ে যাওয়া দেখে অনেক হাসি হচ্ছিল তাই না? এবার নিজেও দেখেন বউয়ের ওপর হাসির মজা। বউয়ের ওপর হাসলে আল্লাপাক শাস্তি দেয়, বুঝলেন? কথাগুলো বলে গা জ্বালানো হাসে দিয়ে বসা থেকে উঠে দাঁড়ালাম। নিহান উঠে দাঁড়ানোর আগেই আমাকে রুমে যেতে হবে, নয়তো এই লোক আবারও আমাকে ধরতে পারলে আমার সব দাঁত হাতে ধরিয়ে দিবে। তাই তো নিহান ওঠার আগে আমি নিজের রুমে চলে গিয়ে লক করে দিলাম, যাতে করে নিহান রুমে প্রবেশ করতে আর না পারে। আজকের রাত যে সে ড্রয়িং রুমে পার করুক, আমার রুমে আজকে তার ঠাঁই নেই। নেই মানে নেই। রাত 3:23। তীব্র তৃষ্ণে শশীর হয়ে আছে সালমা বেগমের গলা। বেডসাইড টেবিলে রাখা জগে পানি সিটে ফোটাও পাওয়া গেল না। এইদিকে ঘুমের জন্য ঠিকভাবে বসে থাকাও সম্ভব হচ্ছে না, তো তৃষ্ণায় জীবন যায় যায় অবস্থা। গুম গুম চোখ নিয়ে জগ হাতে নিয়ে বের হয়ে আসেন। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে হঠাৎ কারো ছায়া সরে যেতে দেখে চোখে থাকা ঘুম টাটা বাই বাই করে পালিয়ে যায়। হঠাৎ করে কারো ছায়া দেখে কিছুটা ভয় পেয়ে যায়। এত রাতে ড্রয়িং রুম থেকে কিচেনের দিকে কারো ছায়া যেতে পারে ভেবেই দিশেহারা হয়ে গেলেন। এত বছর ধরে এ বাড়িতে বউ হয়ে এসেছে, কোনো ভূত প্রেত নেই বলেই জানেন তিনি। তাই মনে মনে ভেবে নিলেন হয়তো বাড়িতে চোর এসেছে, কিন্তু ওনার বোধগম্য হচ্ছে না চোর বাড়ির ভিতরে প্রবেশ করলো কি করে। বুকে সাহস সঞ্চয় করে টিপ টিপ পায়ে সিঁড়ি বেয়ে নেমে কিচেনের দরজার পাশে গিয়ে লুকিয়ে পড়ল। বউয়ের উপর রাগ ঝাড়তে গিয়ে বাড়ি থেকে কিছু না খেয়ে বের হয়ে আসে নিহান। রাস্তায় রিহার সাথে কথা বলার আবারও অফিসে যেতে হয় নিহানকে। সেখানে জরুরি মিটিং থাকায় তরিকে ফোন করার সময় পায়নি, তাই ভেবেছিল একেবারে বাড়ি ফিরে কথা বলবে। কিন্তু অফিস থেকে ফেরার পর তরিকে দেখতে না পেয়ে আবারও এখানে চলে আসে, যার ফলস্বরূপ আর কিছু বলার সময় পায়নি। অন্যদিকে আসার পর থেকে দুজনের ঝগড়াঝাটি শুরু করে দিয়েছিল। তরি নিজের রুমে চলে গিয়ে লক করে দিয়েছে ভিতর থেকে। এত রাতে কাউকে ডাকাডাকি করে ঘুম নষ্ট করতে চায় না বলে অজ্ঞতা ড্রয়িং রুমে শুতে হয়েছে। কিন্তু পেটে খিদে থাকার ফলে ঘুম ঠিকমতো হচ্ছিল না, যার জন্য কিচেনের দিকে যায় কিছু খাওয়ার জন্য। তার উপর মশা তো পারে না উঠিয়ে নিয়ে চলে যেতে। একদিকে খিদে তো অন্যদিকে মশা। বিরক্ত হয়ে গুনগুন করে কাউকে কিছু বলে চলছে। এত বড় সাহস, আমার বাড়িতে চুরি করতে আসছে। আর কোন ব্যাককল মানুষ সদর দরজা এভাবে খুলে রেখেছে সেটাও আমি পরে দেখছি। আগে তো এই চোরের ব্যবস্থা করি। আজকে নিজের হাতে চোর ধরে পুরো মহল্লায় নাম করে দিব। আজকে চোরের একদিন কি আমার যতদিন লাগে। মনে মনে কথাগুলো বলে কিচেনের দরজার পাশে থাকা ছোট একটা বালতি হাতে নিয়ে দাঁড়িয়ে রইল সালমা বেগম। বালতিটা মূলত রাখা হয়েছে কিচেনের ময়লা সবজির খোসা ওগুলো ফেলে দেওয়ার জন্য। সে বালতি হাতে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল দরজার পাশে চোরের অপেক্ষায়। ধ্যাত, কোনো জায়গায় কিছুই দেখছি না। শুধু শুধু বউকে ঝাড়তে গিয়ে এখন নিজেই না খেয়ে আমসত্ত্ব হয়ে আছে। কথাগুলো বলেই ফ্রিজ থেকে একটা আপেল বের করে খেতে খেতে বের হয়ে আসে নিহান। কিন্তু দ্বিতীয় কামড় দিতে গিয়েও দিতে পারল না সে।
তার আগেই সব কিছু একেবারেই অন্ধকার হয়ে গেল, সাথে কিছু কথা বেশি আসতে লাগলো। চোর 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 এসেছে গো, বাড়িতে চোর এসেছে, কে কোথায় আসো তাড়াতাড়ি করে আসো, আমি চোর ধরেছি, চোর চোর, আমার বাড়িতে চোর এসেছে, কই গো তোমরা, তাড়াতাড়ি করে আসো। আমার বাড়িতে চুরি করতে আসা তাই না? চোর, আজকে তোর হাড় গোড় আমি ভেঙে দিব। এই সালমার বাড়িতে চুরি করতে আসা তাই না? আজ পর্যন্ত আমার হাত থেকে কেউ সহজে পালাতেই পারেনি, আজকে তুইও পারবি না। অন্ধকারে বালতি ধরে ঘোরাতে ঘোরাতে চিৎকার করে কথাগুলো বলতে লাগলো সালমা বেগম। পরদিকে সালমা বেগমের চিৎকার শুনে সবাই নিচে চলে আসে। মাত্র কিছু সময় আগেই ঘুমিয়েছি, আর এরই মাঝে মামির এমন বাজখাই গলা শুনে ঘুম যেন কোথায় পালিয়ে গেল। এত জোরে চিৎকার করছে যেন বাড়িতে ডাকাত এসেছে। শোয়া থেকে উঠে বসে একেবারে মেয়ের দিকে তাকিয়ে দেখি মেয়ে আমার ঘুমিয়েই আছে। কিরে, তাড়াতাড়ি আয়, চোর তো পালিয়ে যাবে। এত বড় দামাকা চোরকে আমি কি করে আটকাতে পারি? আমার বাড়িতে চুরি করতে এসেছে, এ সালমার সাথে কেউ কোনোদিন পারেনি, আজ সিসকে চোর কিনা আমার বাড়িতে চুরি করতে আসে, আবার আমার ফ্রিজ থেকে খাবারও নিতে চাই। না, এবার আর বাহিরে না গেলেই না। মামি যেভাবে চিৎকার শুরু করছে তাতে করে একটু পর দেখা যাবে পাশের বাড়ির মানুষজনও চলে আসবে। চোর চোর, কোথায় চোর? আমি আমার বেত নিয়ে এসেছি, আজকে চোরের পিঠে ছাল আমি তুলে দিব। ড্রয়িং রুমের লাইট অন না করে অন্ধকারে হাতড়ে কথাগুলো বলল মামা। এতে মামি বড্ড বেশি বিরক্ত হয়ে গেলেন। তুমি অন্ধকারে কি করবে? আগে লাইট অন করে আসো। যাও, ততক্ষণে আমি চোরকে ধরে রাখছি। মামা লাইট অন করার আগে আমি নিজেই লাইট অন করে দিলাম, কিন্তু লাইট অন করে চোরকে দেখতে গিয়ে উপস্থিত সবাই ড্যাব ড্যাব করে চোরের দিকে তাকিয়ে রইলাম। মামাও নিজের পুরনো স্কুল ব্যাগ নিচে ফেলে দিল, কিন্তু আমি সেকেন্ড খানেক নিজের হাসি থামিয়ে রাখতে পারলেও আর নিজেকে দমিয়ে রাখতে পারলাম না, উচ্চ শব্দেই হেসে দিলাম। মামি চোর কিন্তু সত্যি একটা দামড়া, আর হ্যাঁ, উচ্চশিক্ষিতও। কথাটা বলেই আবারও হাসতে লাগলাম। এদিকে নিহান রেগে দাঁত কটমট করে তাকিয়ে রয়েছে, কিন্তু সেদিকে তোয়াক্কা না করে নিজের হাসি অব্যাহতি রাখলাম। মামা মামিও কিছু সময় মিটমিট করে হাসলেন, কিন্তু এমন পরিস্থিতিতে মামি শাশুড়ির হাসাহাসি করার দৃষ্টিকটু। চুপ পাজিল মেয়ে, সিসি কি লজ্জা। আমি বুঝতে পারিনি জামাই, এত রাতে অন্ধকারে হাঁটাহাঁটি করতে দেখে ভেবেছিলাম হয়তো চোর এসেছে, তাই তো এমন ভুল হয়েছে। আর তুমি বা কখন এলে সেটাও তো আমি জানি না, তুমি কিছু মনে করো না জামাই। আমাকে ধমক দিয়ে চুপ করিয়ে নিহানকে বাকি কথাগুলো বললেন মামি, কিন্তু আমি যেন হাসি কন্ট্রোল করতে পারছিলাম না নিজের। নিহানের মাথায় কিছু সবজির খোসা আর অল্প ময়লা পানি দিয়ে চিপচিপ হয়ে আছে, সামনের চুল থেকেও টপ টপ করে হালকা পানিও পড়ছে। না মামি, ঠিক আছে, শ্বশুরবাড়িতে মাঝরাতে এসে এইটুকু জামায়াতর আমার কাম্য। আমি কিছু মনে করিনি মামি, কিন্তু এই যে বালতি, এই বালতিটি একটু কাজের খালাকে দিয়ে পরিষ্কার করাবেন। শেষ কথাটা যে খোসা দিয়ে বললো এটা বুঝতে মামির বেশ সময় লাগলো না। নিহানের এমন কথায় মামি বেশ লজ্জাবোধ করলেন। এ কি, তুমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হাসছো কেন? পায়ে কি হয়েছে? মামিকে কথাগুলো বলেই নিহান হালকা খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে রুমের দিকে যাচ্ছিল, কিন্তু নিহানের খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে চলা দেখে মামি লক্ষ্য করতে নিহানকে প্রশ্ন করলেন, মামি আপনাদের বাড়িতে লম্বা সোলোয়ালি সুন্দর দেখতে ডাইনি আছে একটা, আমাকে আগে কেন বলেননি? আগে যদি বলতেন তাহলে আমি সাবধানে থাকতাম। আমি ঠিক বুঝলাম না বাবা। মামা মামি কেউই নিহানের কথার আগামাথা কিছুই বুঝতে পারেনি, কিন্তু কথাগুলো যে আমার উদ্দেশ্য ছিল সেটা বুঝতে আর আমার বাকি নেই। পায়ে ব্যথায় পাওয়াই একটু মায়া হচ্ছিল, কিন্তু নিহান আমাকে সবার সামনে ডাইনি বলায় আমার মায়া জানালা দিয়ে পালিয়ে গেছে। মামা, আপনাদের বাড়িতে আসার পর এক লম্বা চুলওয়ালি সুন্দরী অল্প বয়সী ডাইনির ল্যাং মেরে ফেলে দিয়ে আমার এই করুণ অবস্থা করেছে, কিন্তু ডাইনির একটুও মায়া হলো না আমার উপর। নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লো আর আমাকে এখানে ফেলে রেখে চলে গেল। কথাগুলো বলে আর এক সেকেন্ডও সময় ব্যয় না করে রুমের দিকে চলে যায় নিহান। অন্যদিকে মামি এখনও কিছু বুঝতে না পেরে নিহানের যাওয়ার পানে তাকিয়ে আছে। এখানে দাঁড়িয়ে না থেকে একটু তেল গরম করে রুমে গিয়ে নিহানের পায়ে মালিশ করে দে, আর কিছু নিয়ে যাস খাওয়ার জন্য। আমি পরের বার থেকে চোখে দেখে চোর করব। এখন এখানে দাঁড়িয়ে না থেকে রুমে চলো, মান সম্মান সব শেষ করে দিলে তুমি। প্রথম কথাগুলো আমাকে বলে শেষ কথাগুলো মামিকে বলে মামা মামি নিজেদের রুমের দিকে চলে যায়, আর আমি নিহানের জন্য তেল আর খাবারের ব্যবস্থা করার জন্য কিচেনের দিকে চলে গেলাম। নিহানের কিছুর বিনিময় রাখেনি বেবি, নিহানকে দিলে নিহান সেটার বিনিময়ে তীব্র ভালোবাসা ও জ্বালা গিফট করে। নিজের নরম ঠোঁট এবং কোমরের তীব্রভাবে জ্বালা অনুভব করতে চোখ দিয়ে আপনা আপনি টপ টপ করে বর্ষণ হতে শুরু করলো, কিন্তু মানুষের সামনে সেদিকে তোয়াক্কা না করে নিজের কাজ হাসিল করতে লেগে গেল আবারও।
রাগ আর অভিমান নিয়েই তেল আর কিছু খাবার গরম করে নিয়ে রুমে এলাম, কিন্তু রুমে এসে দেখি সম্পূর্ণ রুম পাখা নিয়ে রুমে নেই। খাবার আর তেল টেবিলের উপর রাখতে গেলে ওয়াশরুম থেকে শব্দ বেশি আসে। ময়লা পানি শরীরে পড়ায় শাওয়ার নিচ্ছে ভেবে আলমারি থেকে নিহানের জন্য জামা কাপড় বের করতে লাগলাম আনমনে। কেন যেন মস্তিষ্ক থেকে বিকেলের দৃশ্যগুলো মুছে ফেলতে পারছিলাম না। ক্ষণে ক্ষণে দৃশ্যগুলো মনে পড়ছিল। নিজের স্বামীর সাথে একটা অচেনা মেয়েকে ঢলাঢলি করতে দেখে কারই বা ভালো লাগে। আবারও চোখের কোনো জলরাশির হাতছানি দিচ্ছে। বারবার চোখের পলক পেলে নিজেকে সামলিয়ে নেওয়ার চেষ্টা করি। তুমি কি ভেবেছিলে আমার সাথে এমন করে পার পেয়ে যাবে বেবি? নিহান কি কিছুর বিনিময়ে রাখে না বেবি। নিহানকে দিলে নিহান সেটার বিনিময়ে তীব্র ভালোবাসার জ্বালা গিফট করে, আর নিজের একান্ত মানুষ হলে এর জ্বালাও অনেক বেশি। নিহানের রগে রগে প্রতিশোধ লেখা আছে। আলমারি থেকে জামা কাপড় বের করা মাত্রই সোজা হয়ে দাঁড়িয়েছি, কিন্তু এরই মাঝে ঠোঁটে তীব্রভাবে জ্বালা অনুভব হয়। নিজের নরম ঠোঁট আর কোমরের তীব্রভাবে জ্বালা অনুভব হতেই চোখ দিয়ে আপনা আপনি টপ টপ করে বর্ষণ শুরু হতে লাগলো। কিন্তু সামনের মানুষের সেই দিকে কোনো তোয়াক্কা না করে নিজের কাজ হাসিল করতে লেগে গেল আবারও। নিহান হাতের নখ কোমরের মাংসপেশিতে গেঁথে যাওয়ায় ব্যথা অনুভব হয়। সাথে ঠোঁটের উপর নিজের সেই রাগ দমিয়ে রেখেছিল সবটা জেড়ে নিচ্ছে, তাই স্পর্শে বুঝতে পারছি। নিজের মস্তিষ্কে আবারও সেই বিকেলের দৃশ্য বেশি উঠতেই নিজের শরীরের সর্বশক্তি দিয়ে নিহানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। একদম আমার কাছে আসবেন না, স্টে অ্যাওয়ে ফর মি। খাবার আর তেল নিজে দিয়ে নেবেন। কান্না ভেজা চোখে কথাগুলো বলে নিহানের সামনে থেকে চলে আসি, আর নিহান হতভম্ব হয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। আমার এমন ব্যবহার কান্না নিহানের কিছুই বোধগম্য হলো না। নিহান এখনও অবাক নয়নে তাকিয়ে আছে। কোনো কিছু তোয়াক্কা না করে ওয়াশরুমে গেলাম আর যাওয়ার সময় সশব্দে দরজা লাগিয়ে দিলাম। সকালের মিঠে মিঠে রোদ চোখের মুখে লাগতেই ঘুম হালকা হয়ে গেল, কিন্তু দু চোখের পাতায় ঘুম ছাড়া কিছুই দেখছি না। কিন্তু রোদ চোখে মুখে লাগায় বড্ড সমস্যা সৃষ্টি করছে। ঘুমের গোড়ে পাশে হাত রেখে কিছু একটা খুঁজতে লাগলাম, কিন্তু কাঙ্ক্ষিত জিনিসের অস্তিত্ব না পেয়ে মুহূর্তের মাঝে ঘুম উধাও হয়ে গেছে। শোয়া থেকে উঠে পাশ বেরিয়ে নিরাত্রিকে না দেখে ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে। মেয়েটা আমার গেল কোথায়? রাতে তো আমার কাছেই ছিল, আর রুম ভিতর থেকে লক করা। তাহলে গেল কোথায়? আপনি এখানে শুয়ে আছেন কেন? আর নিরাত্রিকে বা কখন নিলেন? নিরাত্রিকে পাশে দেখতে না পেয়ে বিছানা থেকে নামতে গিয়ে সোফায় দৃষ্টি যেতেই চোখ আটকে যায়। নিহান নিরাত্রিকে বুকের উপর নিয়ে শুয়ে আছে, আর মেয়েও বাবার গলা জড়িয়ে আরাম করে শুয়ে আছে। কিন্তু বিছানা থাকতে নিহানের এখানে এসে এভাবে শুয়ে থাকার হেতু বুঝতে না পেরে প্রশ্ন করলাম। নিরাত্রি ঘুম থেকে উঠে গিয়েছিল, আর তুমিও দেরিতে ঘুমিয়েছ বলে আর ডাকাডাকি করিনি, নিজের কাছে নিয়ে এসেছিলাম। কথাগুলো বলে সোফা থেকে উঠে নিরাত্রিকে বিছানায় শুইয়ে দিলেন। কিন্তু আপনি এখানে কেন শুয়েছিলেন? এত বড় বিছানা থাকলে আপনি এই সোফায় কেন? নিহানের পিছনে দাঁড়িয়ে প্রশ্ন করলাম, কিন্তু সে আমার কথা শুনিও না শোনার ভান করে ফোন নিয়ে বসল। কি হলো, উত্তর দিচ্ছে না কেন? তোমার কথার মাঝেই উত্তর আছে, আর প্লিজ এখন একটু চুপ করে থাকো। ফোনের দিকে দৃষ্টি রেখে কথাগুলো বলল নিহান। একবার আমার দিকে তাকিয়ে কথা বলার প্রয়োজনও বোধ করল না। ফোনে কিছু একটা করে শটান করে আবারও শুয়ে পড়ল, আর চুলে হাত দিয়ে মাঝে মাঝে একটু পরে চুল টেনে নিচ্ছে। এই সবটা সম্পূর্ণভাবে অবলোকন করে রুম থেকে বেরিয়ে গেলাম। রুমে ফিরে এলাম মিনিট 10 পর। মাথা ব্যথা করছে বললেই হয়ে যায়। পুরুষ মানুষ এত ঢং যে কেন করতে যায় এরা আল্লাহই মালুম। কথাটা বলে বেডসাইড টেবিলে শব্দ করে কফির কাপ আর একটা বাম রেখে দিয়ে ওয়াশরুমের দিকে চলে গেলাম। যতই রাগ অভিমান থাকুক না কেন, নিহান তো আমার স্বামী, যাকে আমি নিজের সবটা দিয়ে ভালোবেসে ফেলেছি। যে কোনো সম্পর্কে রাগ অভিমান ঝগড়া থাকবেই, তার মানে এই না যে সম্পর্কের ভালোবাসার আগে রাগ অভিমান বেশি প্রাধান্য পাবে। সম্পর্কে রাগ অভিমান অভিযোগ ঝগড়া আছে বলেই সম্পর্কগুলো এত মধুর হয়। যে মানুষগুলো সম্পর্কে রাগ অভিমানের আগে নিজেদের ভালোবাসা আগে রাখে, সেই সব সম্পর্কগুলো টিকে থাকে শেষ পর্যন্ত। ভালোবাসা, বন্ধুত্ব, স্বামী স্ত্রী যে কোনো সম্পর্কে রাগ অভিমানকে বেশি প্রাধান্য না দিয়ে বরং ভালোবাসা এবং সম্পর্কগুলোকে বেশি প্রাধান্য দেওয়া উচিত। রাগ অভিমান বেশি প্রাধান্য দিতে গেলে দেখা যায় সম্পর্কগুলো আর আগের মতো থাকে না, আগের মতো সম্পর্কগুলো জোরালো থাকে না। রাগ অভিমানের জন্য সম্পর্কে তৃতীয় ব্যক্তি চলে আসে, এবং তৃতীয় ব্যক্তি বেশি দামি হয়ে ওঠে, আর আগের সম্পর্কগুলো নষ্ট করে তোলে। তাই রাগ অভিমান বেশি প্রাধান্য না দিয়ে ভালোবাসা বেশি প্রাধান্য দেওয়া প্রয়োজন। সকাল সকাল ফোনের শব্দে ঘুম ভেঙে গেল আয়ানের। বিরক্ত হয়ে ঘুম জড়ানো চোখে ফোনের স্ক্রিনে থাকা নাম্বার খেয়াল না করেই ফোন রিসিভ করে।
কিন্তু ওপাশ থেকে বেশি আসা কথাগুলো শুনে ঘুম চোখ থেকে নাই হয়ে যায়। শোয়া থেকে উঠে বসলো সে। কি বললে তুমি? আর ইউ শিওর? জি স্যার, পুলিশের রেড পড়বে যে কোনো সময়। স্যার, এতগুলো মাল কোথায় রাখবো, কোথায় নিয়ে যাব? ফোনের ওপাশে থাকা লোকটার কথা শুনে কিছু সময় চুপ করে ভাবল আয়ান, কিন্তু এত তাড়াতাড়ি কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারছে না সে। ঘুম থেকে উঠে যেন মস্তিষ্ক ফাঁকা হয়ে আছে। আমি তোমাকে পরে জানাচ্ছি, আমি না বলা পর্যন্ত কোনো কিছু করবে না। আমি তাড়াতাড়ি দেখছি কি করা যায়। আর হ্যাঁ, পুলিশ আসার আগেই আমি সম্পূর্ণ গোডাউন খালি দেখতে চাই। একটা সিঙ্গেল পরিমাণের ড্রাগসও যেন অবশিষ্ট না থাকে। সম্পূর্ণ গোডাউন ক্লিন করে ফেলবে। আমি আধ ঘন্টার ভিতরে আসছি, এখন রাখছি। কথাগুলো বলে ফোন কেটে দিল আয়ান। দুহাত দিয়ে চুল টেনে ধরে নিল। কিছু সময় রুমের ভিতর পায়চারি করে কিছু একটা ভাবতে বাঁকা হেসে নিল। আমি একটা ঠিকানা দিচ্ছি, মালগুলো সেখানে নিয়ে যাবেই। কয়েকজন আত্মরা লোক পাবি, তবে ভয়ের কিছু নেই। তাড়াতাড়ি করে সব ডেলিভারি করবি, ওকে? আবারও সেই নাম্বারে ফোন দিয়ে কথাগুলো বলে ওয়াশরুমে চলে গেল শীষ বাজাতে বাজাতে। একটু আগে যে চিন্তা ভয় আয়ানের চোখে মুখে ফুটে উঠেছিল, মুহূর্তের মাঝে সেই ভয় কোথায় জানি মিলিয়ে গেল। বেলা 11টা বাজে। নীরাত্রিকে ফ্লোরে বসিয়ে দিয়ে কিছু নোটস লিখছিলাম। 1 মাস পর পরীক্ষা, এদিকে নানান ঝামেলায় ঠিকমতো কিছুই করতে পারছি না। এই নোটসগুলো 3 দিন আগে তিথি দিয়েছিল, যা আমি আজকে লিখতে বসেছি। সম্পূর্ণ বাড়িতে আমি, মামি, কাজের খালা, নীরাত্রি। পুরুষ মানুষ সবাই বাহিরে। হুট করে মামা গিয়েছে জেসিকার বাড়িতে, সাথে গিয়েছে এবারের নবাবপুত্র। যদিও চেয়েছিলেন বিকেলের দিকে যেতে, কিন্তু সোহেল ভাইয়া জোর করে এখনই নিয়ে গেছে। আর নিহান নিজেও অফিসে চলে গিয়েছে ঘণ্টাখানেক আগে। কিন্তু এরই মাঝে আবারও ফিরেও এসেছে। শুধু নিহান নিজে একা না, বরং আয়ান এসেছে সাথে করে। তোরে তাড়াতাড়ি করে ব্যাগ প্যাক করে নাও। দুটো এয়ার টিকিট আমার দিকে এগিয়ে দিয়ে কথাটা বলল আয়ান। হঠাৎ করে ব্যাগ প্যাক করে নিব কেন? আরে এইসব কিসের কাগজ? কোনো কিছু বুঝতে না পেরে বোকার মতো আয়ানের দিকে তাকিয়ে প্রশ্ন করলাম। দিস ইজ সারপ্রাইজ ফর ইউ। যাও তাড়াতাড়ি করে ব্যাগ প্যাক করে নাও। প্রথম কথাগুলো কানের কাছে মুখ নিয়ে পিস পিস করে বলল, শেষ কথাগুলো সাবলীলভাবেই বলল নিহান। কিন্তু আমি এখনও কিছুই বুঝতে না পেরে বোকার মতোই দাঁড়িয়ে রইলাম। 3:56 এয়ারপোর্টে এসে দাঁড়িয়ে আছি একা। 1 ঘন্টা পরে ফ্লাইট। নিহানের হঠাৎ করে কল আসায় ফোনে কথা বলছে একটু দূরে গিয়ে। যখন নিহান বলল আমার জন্য সারপ্রাইজ আছে, সাথে দুটো টিকিট, তখন কিছুটা অবাক হই। তার থেকেও বেশি অবাক হয়ে যায় যখন বলে নীরাত্রিকে ছাড়া। আমরা নিজেদের একান্ত সময় কাটাতে যাচ্ছি, তাও 1 সপ্তাহের জন্য। এটা নিয়ে কিছু সময় বাকবিতণ্ডা হয়। পরে এক সময় শাশুড়ি আম্মা আশ্বস্ত করেন যে 1 সপ্তাহে সে নীরাত্রির সম্পূর্ণ আপডেট আমাকে দিবে। আর আম্মা নিজেও পুপির বাড়ি থেকে গতকাল সন্ধ্যায় চলে এসেছে। আম্মা এবং নিহান আশ্বস্ত করায় নীরাত্রিকে ছাড়া যেতে হচ্ছে। স্যার, একটু দেরি হয়ে গেল, এবার চলো। নিহানের কথার প্রেক্ষিতে মুখ বাঁকিয়ে আমি আগেই চলে গেলাম। এই লোকের উপর থেকে আমার এখনও রাগ কমেনি। কি ভেবেছে ঘুরতে নিয়ে যাবে আর আমি হাসি মুখে মেনে নিব? কখনোই এটা হবে না। একে তো আমাকে কিছু বলেনি মেয়েটার কথা, আবার রাতে ডাইনি বলেছে। আমি মনে হয় সব কিছু বলে বসে আছি। স্যার, সব কাজ কমপ্লিট, সব কিছু ঠিকমতো পৌঁছে গেছে। আপনি আর কোনো চিন্তা করবেন না। নিহানকে বিদায় দিয়ে নিজ বাড়ির দিকে যাচ্ছিল আয়ান। বাড়ির সামনে আসতে কেউ একজন ফোন দিয়ে কথাগুলো বলতেই ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে কল কেটে দিল। নিজের প্ল্যান আবারও সাকসেস হতে মনে মনে খুশি হয়ে যায়। বাহ আয়ান, তুই তো জিনিয়াস। তোর মাথায় সত্যি সবসময় প্ল্যান রেডিই থাকে। নিজেকে কিভাবে সেভ করতে হয় সেটা খুব ভালো করেই জানিস। কিভাবে এক ডিলে 2 পাখি, 2 পাখি না বরং 3 পাখি মারতে হয় সেটাও খুব ভালো করেই জানিস। আয়ান, তোকে নোবেল দেওয়া উচিত, নয়তো বইয়ের পাতায় তোর নাম লিখে ফেলা উচিত। নিহান সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে এবার। আমার পিছনে লাগতে এলে এর পরিণতি যে খুব ভয়ঙ্কর হয় নিহান, খুবই ভয়ঙ্কর। নিজেকে বাহবা দিতে দিতে কথাগুলো বলল আয়ান। নিজের কাজে সে মহা খুশি। এখন শুধু সময়ের অপেক্ষা। কিন্তু খুশি মনে বাড়িতে ফিরলেও সদর দরজা দিয়ে প্রবেশ করার পরেই মুখের হাসি মিলিয়ে যায়। শুধু মিলিয়ে যায় না, বরং চোখে মুখে ভয়ের রেখা ফুটে ওঠে। সেই সেরোসানা মুখ তার সামনে। কিন্তু কিভাবে এটা সম্ভব? যেখানে সে নিজেই সব কিছু শেষ করেছিল, সেখান থেকে কিভাবে ফিরে আসতে পারে? নিজে দাঁড়িয়ে থেকে সব কিছুর সাক্ষী হয়েছিল, তাহলে কিভাবে সম্ভব হলো এটা? ভয়, কৌতূহল আর মনে হাজারো প্রশ্ন নিয়ে দৃঢ় পায়ে ভিতরে প্রবেশ করে। যত ভিতরে যাচ্ছে ততই মনের ভিতরে ভয় আর প্রশ্নরা নাড়া দিয়ে উঠছে। আরে তুমি এত ধীরে ধীরে আসছো কেন আয়ান? তাড়াতাড়ি আসো, আমি সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। এই দেখো, তোমার জন্য অপেক্ষা করতে করতে আমার প্রচণ্ড ক্ষুধা লেগে গিয়েছিল।
আর আমি খাওয়া শুরু করেছি। তুমিও আসো তাড়াতাড়ি করে, আসো আসো। কথাগুলো বলে মেয়েটি আবারও খাওয়ার দিকে মন দিল। কিন্তু ডাইনিং টেবিলে বসে থাকা মেয়েটিকে দেখে আয়ানের মুখায়বব ধীরে ধীরে পাল্টে যেতে লাগে। কিন্তু মেয়েটা সেই দিকে তাকিয়ে দেখার প্রয়োজনও মনে না করে নিজের মতো করে শুধু খাবার খেয়ে যাচ্ছে। মনে হচ্ছে মেয়েটির একমাত্র উদ্দেশ্য খাবার খাওয়া। আশেপাশে কি হচ্ছে না হচ্ছে সেই সবে কিছু যায় আসে না। তুমি এখানে? হ্যাঁ আমি। এত অবাক হওয়ার কে আছে? খাবার মুখে দিতে দিতে আয়ানকে প্রশ্ন করলো মেয়েটি। কিন্তু আয়ান সেই যে সব কথা কানে তুলল না। সে এখনও অবাক চোখে মেয়েটিকে দেখে যাচ্ছে। আদৌ কি সম্ভব? কিভাবে সে ভুল হতে পারে? ডক্টর সেন যে আমাকে ওষুধ ইঞ্জেকশন দিয়েছিল সেটা দেওয়ার পর কিভাবে বেঁচে থাকতে পারে? তুমি কি আমাকে এভাবে ঘুরে ঘুরে দেখা বন্ধ করবে আয়ান? তুমি আমাকে কি চিনতে পারছো না নাকি? আমাকে দেখে ভূত মনে হচ্ছে, নাকি তুমি আমাকে কখনো দেখোনি? কোনটা বলো তো? এবারও আগের মতো নিশ্চুপ আয়ান। কি উত্তর দিবে আয়ান? আয়ান এখনও নিজের চোখের সামনে বসে থাকা মেয়েটিকে দেখে বিস্ময়ের গোড় কাটিয়ে উঠতে পারছে না। কিন্তু সামনে বসে থাকা মেয়েটির যেন এতে খুব সমস্যা হয়ে গেল। তাই সে চেঁচিয়ে উঠল, তুমি এভাবে তাকিয়ে আছো কেন? তুমি জানো না আমার খাওয়ার সময় এভাবে তাকিয়ে থাকলে আমার খাওয়ার সমস্যা হয়? আর এভাবে চুপ করে আছো কেন? সামনে থাকা খাবারের প্লেট এক প্রকার ছুঁড়ে ফেলে দিয়ে চিৎকার করে কথাগুলো বলল মেয়েটি। ফ্লোরে প্লেট পড়তে সেটা ভেঙে কয়েক খণ্ডে খণ্ডিত হয়ে এদিক ওদিক পড়ে রইল। কিন্তু আয়ান তখনও একইভাবে মেয়েটিকে দেখে যাচ্ছিল। সে আগের মতো রাগ, কথা বলার ধরন, সেই চেহারা কিছুই যেন পাল্টায়নি। এই তো সেই তিল যেখানে সে কতবার নিজের ঠোঁট ছুঁয়ে দিয়েছিল। এই চোখে চোখ রেখে কত ভালোবাসা আবেগ দেখেছিল। কিন্তু মুহূর্তের মাঝে সব কিছু কেমন জানি স্বপ্নের মতো ভেঙে গেছে। তুমি বেঁচে আছো? কিন্তু কিভাবে? ওরা যে তোমাকে কবর দিয়েছিল। আয়ানের প্রশ্ন শুনে মেয়েটি ঘর কাঁপিয়ে হেসে উঠল। মেয়েটির কাছে যেন মনে হচ্ছে সে কোনো মজার কৌতুক শুনেছে। আমি তো মরে গিয়েছি, এখন তোমার সামনে অশরীরী আত্মা হয়ে কথা বলছি। আয়ানকে কথাটা বলে আবারও হাসতে লাগলো মেয়েটি। আয়ানের মুখায়বব মেয়েটিকে এক আলাদা আনন্দ দিচ্ছে। এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমার না 5টার ফ্লাইট আছে? তাহলে যাও, এখানে দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি করে রেডি হয়ে আসো। আমি তো রেডি হয়েই আছি, এখন তুমি এলেই আমরা রওনা হব। কথাগুলো বলে মনে মনে হাজারো কল্পনা জল্পনা করে নিল মেয়েটি। এদিকে আয়ান চুপ করে কথাটা গিলে নিল। মেয়েটিকে তাকে নিয়ে ভাবার সময় এখন তার হাতে নেই। যে হয়ে থাকুক না কেন এই মেয়েকে সরিয়ে দিতে হবে। আর মেয়েটি যে তার বিষয়ে সব তথ্য নিয়েই এসেছে সেটাও বোঝার অবকাশ নেই। যার জন্য এখন কথা না বাড়িয়ে চুপ থাকাই ভালো মনে হলো। মিস্টার আয়ান, তুমি কি ভেবেছিলে আমি কিছু জানি না? তুমি ভুল আয়ান, তুমি ভুল। তোমাকেও যে শাস্তি পেতে হবে আয়ান জান। আমাকে তো আজকে লুকিয়ে থাকতে হচ্ছে তোমার জন্যই। আমার এই পরিণতির জন্য শুধু নিহান না, বরং তুমিও সমানভাবে দোষী আয়ান। আমার ভালোবাসার সুযোগ নিয়ে তুমি আমাকে ঠকিয়েছো আয়ান। যখন আমার তোমাকে প্রয়োজন ছিল তুমি ছিলে না আয়ান, ছিলে না। আমার ভালোবাসার সুযোগ নেওয়ার জন্য তোমাকে আমি কঠিন থেকে কঠিনতর শাস্তি পেতে হবে আয়ান। আয়ান নিজের রুমে চলে যেতেই নিজেই কথাগুলো বলে আবারও ঠোঁটের কোণে বাকি হাসি নিয়ে ফোনে কিছু একটা করে টেবিলে বসে পড়ল। আমাদের রিসোর্টে এসে পৌঁছাতে প্রায় 6:30 বেজে যায়। রিসোর্টে আসা মাত্রই রিহান রুমের চাবির জন্য রিসেপশনে চলে যায়। পিছন আমিও গিয়ে দাঁড়াই। রিসেপশনে থাকা ছেলেটি নিহানের পিছনে থাকা আমার দিকে আড়চোখে বারবার তাকাচ্ছিল, যেটা আমার নজরে পড়ে যায়। হঠাৎ করে নিহানকে সাহায্য করার জন্য মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল। এক্সকিউজ মি ভাইয়া, আপনাদের এখানে কি রুম হবে? আমার একটা রুম লাগবে। নিহানকে পিছনে পেলে ঠোঁটে লম্বা হাসি নিয়ে রিসেপশনে থাকা ছেলেটিকে প্রশ্ন করতে চোখ মুখ সিকসিক করতে লাগলো। জি ম্যাম, আছে। তুমি রুম দিয়ে কী করবে? আমাদের জন্য অলরেডি রুম বুক করা আছে। তাহলে তুমি কোন রুমের কথা জিজ্ঞেস করছো? রিসেপশনিস্টকে আমি আর কিছু বলার আগেই নিহান আমার হাত ধরে পাশে নিয়ে কথাগুলো বলল। কিন্তু আমি নিহানের কথায় আই ডোন্ট কেয়ার নিয়ে ভাব নিয়ে দাঁড়িয়ে থেকে আবারও রিসেপশনের ছেলের দিকে তাকিয়ে হাসি মুখে হাত নাড়িয়ে হাই জানাই। তুমি কি করছো তোরি? তোমার বর তোমার সামনে দাঁড়িয়ে আছে আর তুমি একটা ছেলেকে হাই দিচ্ছ? এই ভাই, কে আপনি? আপনাকে তো আমি চিনি না। কোথাকার কে না কে, সরুন তো আমার সামনে থেকে। নিহানকে কথাগুলো বলে আবারও রিসেপশনের দিকে চলে গেলাম। ছেলেটার মুখ খুশিতে গদগদ করছে। হেই বয়, তুমি প্লিজ আমাকে একটা রুম দাও। নাম হচ্ছে তরি, শুধু তরি। লাক্সারি রুম দিবে, ঠিক আছে? আর হ্যাঁ, আমার লাগেজগুলো একটু রুমে দিয়ে আসবে প্লিজ।
কণ্ঠ খাতে নামিয়ে একটু মুগ্ধতার সাথে কথাগুলো বলতে ছেলেটা দ্রুত মাথা নাড়িয়ে সায় দিল। আমিও একবার নিহানের দিকে তাকিয়ে ভ্রুদয় নাচিয়ে হাসি মুখে দাঁড়িয়ে রইলাম। আর রুম লাগবে না, আমাদের জন্য রুম বুক করা আছে, আমাদের জন্য একটা রুম ঠিক আছে। অ্যান্ড ইউ, এত গদগদ হওয়ার কিছু নেই, শি ইজ মাই ওয়াইফ। কথাগুলো বলে আমার হাত ধরতে আসলে আমি সেখান থেকে সরে যাই। হু আর ইউ ম্যান? নিজের স্ত্রীর কাছে গিয়ে কথাগুলো বলেন। অ্যান্ড ইউ কাম বেবি। প্রথম কথা নিহানকে বলে পরের কথাগুলো রিসিপশনের ছেলেকে বলে রুমের চাবি নিয়ে চলে গেলাম। আর নিহান সেখানে ব্যাককলের মতো কিছুটা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু বুঝে ওঠার চেষ্টা করলো, কিন্তু নিহান বৃথা। তার মাথায় কিছুই আসছে না, সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। বউ এক রুমে থাকবে আর সে এক রুমে, এও কি হানিমুন সম্ভব? সমুদ্রের পানির শব্দ ভেসে এসে কানে বাজছে। ঢেউগুলো একটার উপর আরেকটা এসে আছড়ে পড়ছে। আর চাঁদের আলোয় পানিগুলো দেখতে নীল নীল মনে হচ্ছে। সমুদ্রের পানি কি সত্যি নীল? ধুর, আমি কি পাগলের প্রলাপ বকছি? পানির তো কোনো রং হয় না। কিছু কিছু মানুষ সমুদ্রের কিনার দিয়ে হেঁটে যাচ্ছে, তো কেউ কেউ বসে আছে হয়তো বিষাদ নিয়ে, নয়তো কিছু সুন্দর মুহূর্ত উপভোগ করার জন্য। ঠান্ডা বাতাস এসে শরীরে ঠান্ডা লাগছে, কিন্তু মন্দ লাগছে না। বারান্দায় এসে দাঁড়ালে সূর্যাস্ত দেখা যাবে। সাদা রঙের শাড়ি পরে এলোমেলো ভেজা চুলে দাঁড়িয়ে আছে এক শুভ্রপরী, যার ভেজা চুল থেকে চুয়ে চুয়ে পানি পড়ছে, যা পরিহিত শাড়ি ভিজিয়ে দিচ্ছে। কিন্তু শুভ্রপরীর কি আর সেই দিকে মন আছে? সে তো শরীরে শীতল বাতাস এবং সমুদ্র দেখতেই ব্যস্ত। কিন্তু সেই পরীকে যে নিপুণভাবে দুটো চোখ অবলোকন করে যাচ্ছে, মুগ্ধ নয়নে দেখে যাচ্ছে নিজের অর্ধাঙ্গিনীকে। প্রথম ভালোবাসা থেকে আঘাত পাওয়ার পর মেয়েদের প্রতি ভালোবাসার প্রতি এক রাগ, মিথ্যে ধারণা তৈরি হয়েছিল, যা সামনে শাড়ি পরে থাকা মেয়েটি মিথ্যে প্রমাণিত করেছে। আবারও ভালোবাসতে শিখিয়েছে, ভালোবাসায় বিশ্বাস করতে বাধ্য করেছে। মেয়েটাকে যত দেখে ততই ইচ্ছে করে নিজের দুই বাহুডোরে আবদ্ধ করে রাখি, নিজের সব ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখি। কিন্তু যখন সবকিছু মনে হয় তখন নিজেকে অপরাধী মনে হয়, যা মেয়েটার থেকে দূরে থাকতে বাধ্য করে। হঠাৎ করে কিছু মনে হতেই মনে মনে কিছু একটা ভেবে তোয়ালে নিয়ে উঠে দাঁড়ালো নিহান। এখানে একা একা এভাবে ভেজা চুলে দাঁড়িয়ে আছো কেন তোরি? ঠান্ডা লাগবে। কথাগুলো বলে আলতো করে তোয়ালে দিয়ে ভেজা চুল মুছে দিতে লাগলো নিহান। আমার থেকে দূরে থাকতে বলেছি আপনাকে। আমার কথা কি আপনার বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে নিহান? নিহানের কাছে দূরে সরে গিয়ে কিছুটা রেগে কথাগুলো বললাম। কিন্তু নিহান হঠাৎ করে আমার রেগে যাওয়ার হেতু বুঝতে না পেরে তাকিয়ে রইল। কিন্তু আমি কিছু বলার প্রয়োজন মনে করলাম না। কেন বলবো আমি? কি হয়েছে তোমার তরি? তুমি এমন ব্যবহার কেন করছো? বাড়িতে তোমার মন খারাপ ছিল, কিছু বলেনি। ভেবেছি হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু এখানে এসেও তোমার ব্যবহারে একটুও পরিবর্তন দেখছি না আমি। কি হয়েছে তোমার আমাকে একটু বলবে? কি হয়েছে শুনবেন? অফিসের নাম করে রাস্তায় নিজের স্বামীকে একটা অচেনা অজানা মেয়ের সাথে গায়ে গা লাগিয়ে হেসে হেসে কথা বলা, অচেনা নারী গায়ে এসে পড়ছে আর তাকে ভরা রাস্তায় আগলে নেওয়া হচ্ছে। হাসতে হাসতে একজন আরেকজনের উপরে গিয়ে পড়ছে। কই, কখনো তো আমার সাথে এমন করে হেসে কথা বলেননি। আচ্ছা, হেসে হেসে কথা বলেননি ঠিক আছে। আচ্ছা, সেই দিন যদি আপনার জায়গায় আমি থাকতাম, আমি যদি কোনো পুরুষের সাথে এভাবে কথা বলতাম, আপনার ঘরে একজন রেখে বাহিরেও প্রয়োজন পড়ে, এতদিন সতীন ছিল বলে জানতাম, এখন কি বাহিরে? আর আমি? তাহলে আমি কি জন্য আছি আপনার বাড়িতে নিহান? আপনার মা আর সন্তানের দায়িত্ব নিতে? সরি মিস্টার নিহান, যেখানে আমাকে প্রয়োজন, দায়িত্ব দিয়ে রাখা হয়, আমি সেখানে থাকতে মোটেও ইচ্ছুক নই। আপনি সবসময় নিজের মন মতো আমার কাছে এসেছেন, বুকে টেনে নিয়েছেন, কিন্তু কোথাও ভালোবাসা ছিল না, শারীরিক চাহিদা। শ্যাট আপ তরি। তখন থেকে কি বাজে কথা বলে যাচ্ছ? তুমি যেটা দেখেছ ঠিক আছে, কিন্তু তুমি এর পিছনে থাকা কথা জানো না। আর রিহা আপাই এমন স্বভাবের, কথা বলতে বলতে গায়ে এসে পড়ে। আর তুমি কি না? আর এই নিহান চাইলে শরীরের অভাব হয় না, বুঝলে? যতটা তেজ নিয়ে আমি নিহানকে কথাগুলো বলছিলাম, তার থেকে বেশি রাগ নিয়ে নিহান আমাকে কথাগুলো বলল। নিহানের দিকে তাকিয়ে যেই সাহস সঞ্চার করেছিলাম তা মুহূর্তে শেষ হয়ে গেল। চোখে রাগের আভাস। এই চোখে তাকালে বরাবর নিজের প্রতিচ্ছবি, আমাকে একটু কাছে পাওয়ার নেশা দেখতে পারতাম, কিন্তু আজ সেই চোখ রাগ, ক্রোধ ছাড়া আর কিছুই নেই। বেশি সময় আর দাঁড়িয়ে থাকলো না নিহান। স্থান ত্যাগ করে চলে গেল, আর আমি অশ্রু ভেজা চোখে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার যাওয়া দেখলাম। দুটো চেয়ারে মুখোমুখি হয়ে বসে আছে আয়ান এবং অরিত্র। দুজনের সামনেই গরম ধোয়া ওঠা কফি। ফ্লাইটের এখনো অনেক সময় বাকি আছি,
কিন্তু আয়ান অরিত্রীকে নিয়ে আগেই বের হয়ে এসেছে। আয়ানের ফ্লাইট যদিও আগে ছিল কিন্তু সামনে অরিত্রী থাকা এবং অরিত্রীর ফ্লাইট ঘণ্টাখানেক পর, তাই নিজেকেও পরের ফ্লাইটে যেতে হবে। দুজনের মাঝে পিন পিন নীরবতা। কারো মুখে কোনো কথা নেই। অরিত্রী গরম কফিতে চুমুক দিচ্ছে আর আয়ান খুঁটিয়ে খুঁটিয়ে সবকিছু অবলোকন করে যাচ্ছে। তুমি এত দিন কোথায় ছিলে অরিত্রী? ভ্রু কুঁচকে অরিত্রীকে প্রশ্ন করল আয়ান। কিন্তু আয়ানের প্রশ্নের উত্তরের পরিবর্তে অমায়িক হাসি হাসল। অরিত্রীর হাসি দেখে কুঁচকানো ভ্রু আরও কুঁচকে গেল আয়ানের। এই হাসির প্রেমে সে পড়েছিল, কিন্তু সেই প্রেমের পরিণতি তিক্ততা, প্রতিশোধ পরায়ণ, বন্ধুকে শত্রু করে তুলেছে। ভালোবাসা চাইলে কি না কি করে দিতে পারে। কি হলো, তুমি হাসছো কেন? তুমি এত দিন কোথায় ছিলে? বেঁচেই যখন আছো তাহলে নিজের মেয়ে, নিজের স্বামীর কাছে না গিয়ে এভাবে ঘুরে ফিরছো কেন তুমি? ভালো তো আমিও তোমাকে বাসতাম আয়ান। অরিত্রীর একটা কথাতেই চুপ করে যায় আয়ান। ভালোবাসা? যদি ভালোবাসতো তাহলে কি করে নিজের প্রাক্তনকে বিয়ে করে নিল? তুমি কিন্তু আমার প্রশ্নের উত্তর দেওনি অরিত্রী। এই মৃত্যুর মিথ্যে মিথ্যে নাটক কেন করলে? নিহানের কি অবস্থা হয়েছিল সেটা তো আমি দেখেছি। আর তুমি এতগুলো দিন কোথায় ছিলে বলো? তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নয় আয়ান। সময় হলে সবকিছু জানতে পারবে। এত দিন পর তোমার কাছে এসেছি, কোথায় একটু ভালোবাসবে তা না, শুধু প্রশ্নের উপর প্রশ্ন করেই যাচ্ছ। তুমি কি আমাকে দেখে খুশি হওনি আয়ান? আমি যে বেঁচে আছি, তোমার অরি বেঁচে আছে, এতে তুমি খুশি না আয়ান? অরিত্রীর শেষ প্রশ্ন শুনে কিছুটা থতমত খেয়ে গেল আয়ান। খুশি হবে কি করে সে? নিজে যাকে মেরে ফেলার সবকিছু করেছিল সে কি করে বেঁচে আছে সেই বুঝো আসছে না। খুশি হব না কেন? আমি অনেক খুশি হয়েছি অরি। আসলে তোমাকে হসপিটাল থেকে মৃত ঘোষণা করা হয়েছিল এবং তোমাকে শরীয়ত মোতাবেক কবরও দেওয়া হয়েছে, তাই একটু অবাক হয়েছি। কিন্তু তুমি জানো অরি, আমার কেন জানি বিশ্বাস ছিল তুমি বেঁচে আছো। আমার অরি কখনো মরতেই পারে না। আমার অরি বেঁচে আছে এইটা আমার বিশ্বাস ছিল। দেখো, আমার বিশ্বাস সঠিক প্রমাণিত হয়েছে। তুমি আমার সামনে বসে আছো। নিজের বলিষ্ঠ হাতের মুঠোয় অরিত্রীর নরম তুলতুলে হাত নিয়ে কথাগুলো বলল আয়ান। চোখে অশ্রু। সেই অশ্রু দেখে তাচ্ছিল্য হাসি হাসল অরিত্রী। এবার চলো, ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে। আয়ানের হাতের মুঠোয় থেকে নিজের হাত বের করে উঠে দাঁড়ালো। কিন্তু আয়ান তখনও অরিত্রীর দিকে তাকিয়ে আছে। চিন্তা করতে হবে না, আমি নিজেই বিল পে করে দিচ্ছি। তুমি তো বরাবর খালি পকেটেই চলতে। এবারও আমি বিল পে করে দিব। আয়ানকে কথা বলার সুযোগ না দিয়ে স্থান ত্যাগ করল অরিত্রী। আয়ান অরিত্রীর যাওয়ার পথে কিছু সময় তাকিয়ে থেকে ফোন বের করে কাউকে ছোট একটা মেসেজ করে উঠে দাঁড়ালো। আগে যদিও তুমি বেঁচে ফিরেছ, কিন্তু এবার আর ফিরবে না অরি। যাচ্ছ তুমি নিজের ইচ্ছায়, কিন্তু তুমি আর ফিরবে না। তুমি তো দুনিয়ার চোখে সেই কবেই মরে গেছো, এবার সত্যি সত্যি তোমার মৃত্যু নিশ্চিত। মনে মনে কথাগুলো বলে আয়ান নিজেও টেবিল ছেড়ে চলে গেল। এই হাত আমি ছাড়ছি না। এই যে ধরেছি আর কখনো ছাড়ব না। যদি মৃত্যু আসে তবুও এই হাত আমি ছাড়ব না। মন খারাপের কোনো দিক হয় না। আর না তো হয় কোনো কারণ। কিন্তু মাঝে মাঝে দুঃখের অনেক কারণ হয়। কখনো কখনো আমাদের ছোট ছোট জিনিসগুলো অনেক কষ্ট দেয়, অনেক পোড়ায়, আবার কখনো কখনো মনে করিয়ে দেয় এই কষ্টের থেকে হয়তো মরণও অনেক সহজ। আবার তো কখনো কখনো দেখা যায় অনেক বড় বড় আঘাতেও কষ্ট পায় না। হেসে খেলে সেই কষ্ট, দুঃখ অতিক্রম করে। কিন্তু প্রিয় মানুষ বা আপন জনদের থেকে পাওয়া কষ্ট, দুঃখগুলো যেন হাজার কষ্ট দুঃখ ফিকে পড়ে যায়। তেমনি নিহান এখন যেই কথাগুলোর সম্মুখীন হয়েছে তা হয়তো তোরই সবকিছু না জেনেই বলেছে, কিন্তু যখন বলল শারীরিক চাহিদা মেটাতে কাছে আসে, সেই কথাটা কেন যেন বারবার নিহানকে ভিতরে ভিতরে কুড়াচ্ছে। আমাকে ক্ষমা করে দিন। আমি সত্যি মিথ্যে কিছু না জেনেই আপনাকে বাজে কথা বলেছি। প্লিজ আমার এই ভুল ক্ষমা করে দিন। আমি আর কখনো সত্যি মিথ্যে না জেনে এমন করব না। আকাশের দিকে একমনে তাকিয়ে দাঁড়িয়েছিল নিহান। চাঁদের আলো কেমন পানিতে পোড়ায় সুন্দর লাগছে। কিন্তু সেদিকে না তাকিয়ে অন্ধকারে কিছু হাতড়ে চলেছে নিহান। এরই মাঝে পিছনে থেকে জড়িয়ে ধরে কথাগুলো বললাম। উহু, একদম নড়াচড়া করবেন না। এই হাত আমি ছাড়ছি না। এই যে ধরেছি আর কখনো ছাড়ব না। যদি মৃত্যু আসে তবুও এই হাত আমি ছাড়ব না। বুকে থেকে হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করে স্থান ত্যাগ করার জন্য প্রস্তুত হচ্ছিল নিহান। কিন্তু বুক থেকে আমার হাত সরিয়ে দিতে পাশে গিয়ে হাতের আঙ্গুলের ফাঁকে নিজের হাত তলিয়ে দিয়ে কথাগুলো বললাম। ঘৃণা কাকে করে জানো তোরি? কথাটা বলেই আমার দিকে তাকালো নিহান। কিন্তু সেই দৃষ্টি বেশি সময় স্থানীয় করল না। দৃষ্টি সরিয়ে আবারও অন্ধকারে তাকিয়ে রইল। এই দিকে আমি এখনো নিহানের মুখের দিকে তাকিয়ে আছি উত্তরের অপেক্ষায়।
তরি, আমার উপর তোমার বিশ্বাস নড়বড়ে হয়ে উঠেছে। আমি চাই আগে তোমার বিশ্বাস অর্জন করি, ভালোবাসি, তারপর না হয় তোমার নরম হাতের ভাঁজে আমার হাত থাকবে। আমি যতদিন না তোমার বিশ্বাস অর্জন করতে পারছি ততদিন আমাদের কাছে না আসায় ভালো তরি। যে কোনো সম্পর্ককে এক সুতোয় বেঁধে থাকে শুধুমাত্র বিশ্বাস আর ভালোবাসা দিয়ে তরি। যেই সম্পর্কে বিশ্বাস আর ভালোবাসা নেই সেই সম্পর্ক খুব তাড়াতাড়ি হারিয়ে যায়। সম্পর্কে যত বেশি বিশ্বাস, ভালোবাসা থাকবে তত বেশি সেই সম্পর্ক মজবুত থাকবে। আর আর একটা কথা জানো তরি? আজ তোমার চোখে আমার জন্য ঘৃণা দেখতে পেরেছি তরি। আমরা ঘৃণা তাকেই করি যে আমাদের সাথে খারাপ কিছু করেছে বা ঘৃণিত কাজ করেছে। আর আমি তো তোমার সাথে ঘৃণিত কাজ করেছি। আর একটা কথা বলি, আমি আমার জীবন থেকে কোনো কিছু হারাতে চাই না। তাই আমি আগে তোমার বিশ্বাস আগের মতো অর্জন করি, আমার ভালোবাসা তোমাকে উপলব্ধি করাই, তুমি আমাকে আবারও আগের মতো ভালোবাসো, বিশ্বাস করে এই হাতের ভাঁজে হাত রাখো। এর আগে আমি আর কিছু চাইছি না। কথাগুলো বলে হাতের ভাঁজ থেকে হাত বের করে রুমের দিকে চলে গেল। ঘৃণা? তাও আবার সেই মানুষকে যাকে আমি ভালোবাসি? যেই মানুষটিকে প্রথম যেদিন দেখেছিলাম মনের মাঝে এক অজানা ঝড় সৃষ্টি হয়েছিল সেই মানুষকে ঘৃণা? আমার অষ্টাদশী বয়সে প্রথম ভালোবাসার ফুল সৃষ্টি করা ব্যক্তিকে আমি কিভাবে ঘৃণা করি? আপনি আমাকে ভুল বুঝলেন নিহান। আমি আপনাকে যে অসম্ভবভাবে ভালোবাসি। ভালোবাসার মানুষকে কিভাবে ঘৃণা করে নিহান? আপনি আমার সেই অনাকাঙ্ক্ষিত পাওয়া যাকে আমি প্রতিদিন, প্রতিবার নানানভাবে নিজের স্বপ্নে সাজিয়ে এসেছি। একটু একটু করে হৃদয়মাঝারে গড়া তোলা আমার প্রতিটি অনুভূতিগুলোকে আমি কি করে ঘৃণা করি? নিজের ভাগ্যের উপর আমি বরাবরই হেরে গিয়েছি নিহান। আপনাকে তো আমি কখনো পাবো এইটা আশা করিনি নিহান। আপনাকে ভুলে গিয়ে সবকিছু নতুন করে শুরু করতে চলেছিলাম, কিন্তু দেখুন আল্লাহ হয়তো আমার ভাগ্যে আপনাকে রেখেছিল। এত কিছুর পরেও আপনাকে আমি পেয়ে গেছি। কিন্তু আমি যে আপনাকে ঘৃণা করি না, আমি আপনাকে ভালোবাসি নিহান। ভালোবাসি। আমি কি করে বোঝাই আপনাকে যে ওই মুহূর্তে আমার ভিতরে কি ঝড় বয়ে চলেছিল। আপনার আর মেয়েটির হেসে হেসে কথা বলা, একে অপরের উপর ঢলে পড়া, আর আপনি যে মেয়েটির চুলগুলো কানের পাশে গুজে দিয়েছেন সেই ছবিগুলো আমাকে কি পরিমাণে অশান্ত করে তুলেছিল নিহান। আমি আপনাকে ঘৃণা করতে পারি না নিহান। পারি না আমি ঘৃণা করতে। কান্না করতে করতে সেখানে বসে গিয়ে কথাগুলো বললাম। কিন্তু আমার কথাগুলো যে এই দাম্ভিক মানুষটার কান পর্যন্ত পৌঁছল না। কখনো কি আমার না বলা কথাগুলো নিহান বুঝতে পারবে না? ভালোবাসা নাকি চোখে ভেসে ওঠে? কোথায় নিহান তো আমার ভালোবাসা বুঝতে পারল না? তাহলে কি কথাটা ভুল? নাকি নিহান আমাকে দেখিনি? আচ্ছা, নিহান কি আমাকে একটু পড়তে পারে না? আমি চাই নিহান আপনি আমার না বলা প্রতিটি কথা শুনুন। আমার ভালোবাসাগুলো বুঝুন। একটা রুমে ওয়াইনের গ্লাস হাতে নিয়ে বসে আছে আয়ান। তার সামনেই অরিত্রী একের পর এক গ্লাস শেষ করেছে। কিন্তু আয়ান নিজের গ্লাস হাতে নিয়ে বসে বসে অরিত্রীর খাওয়া দেখে যাচ্ছে। 5-6 ঘন্টা আগে রিসোর্টে এসেছে তারা। আয়ান শুধু অরিত্রীর বদলে যাওয়াগুলো পরোক্ষ করছে। মাঝে মাঝে মনে হয় এইটা অরিত্রী, আবার কখনো কখনো মনে হয় এইটা অরিত্রী না। অরিত্রীর মতো দেখতে অন্য কেউ। যদিও বলা আছে, পৃথিবীতে একই রকম দেখতে 4 জন মানুষ আছে। হয়তো তাদের মাঝে অরিত্রীও একজন। কিন্তু আয়ান শিওর না হয়ে কোনো স্টেপ নিতে পারছে না। আবার এইদিকে আয়ান শুধু নিজের একার জন্য রুম বুক করেছিল, কিন্তু এখন অরিত্রীও এসে হাজির হয়েছে। যদিও আয়ান বলেছিল রুম নিতে অরিত্রী নিষেধ করেছে। তুমি আর ড্রিঙ্কস নিও না অরি। তুমি তো নেশায় মত্ত হয়ে উঠেছ। আর খেও না। অরিত্রীর হাতে থাকা ড্রিঙ্কসের গ্লাসে ওয়াইন ঢেলে দিতে দিতে কথাগুলো বলল আয়ান। কিন্তু আয়ানের কথা শুনে শুধু হাসল অরিত্রী, কিছু বলল না। ইউ নো হোয়াট আয়ান? এই নিহানের জন্য আমি সব কিছু হারিয়েছি। জীবিত থেকেও আমাকে মরতে হয়েছে। নিজের অস্তিত্ব হারিয়ে এক মিথ্যে পরিচয় নিয়ে বাঁচতে হচ্ছে। আর তোমাকে দেখো। আমাকে দেখে তুমি কেমন ভূত দেখার মতো শুধু তাকিয়ে থাকো। কথাগুলো বলে হাসতে লাগলো অরিত্রী। অরিত্রী যে এখন সম্পূর্ণ নেশায় আসক্ত হয়ে আছে, যেটা অরিত্রীর টালমাটাল হয়ে পড়ে যাওয়া দেখেই বোঝা যাচ্ছে। এই দিকে আয়ান এইটা ভেবে স্থির নিঃশ্বাস ফেলল যে অরিত্রী সবকিছুর জন্য নিহানকে দোষী ভাবে। অরি, আমাকে কিছু প্রশ্নের উত্তর দেও তো। কি বলো? আয়ানকে কথাটা বলে গ্লাসে আরেকটু ড্রিঙ্কস নিয়ে উঠে দাঁড়ালো। অরিত্রীকে উঠে দাঁড়াতে দেখে আয়ান নিজে উঠে দাঁড়িয়ে অরিত্রীর পিছনে দাঁড়ালো। তুমি বেঁচে ফিরলে কিভাবে? আর তুমি যদি বেঁচে ছিলেন তাহলে সিজার রুমে কে ছিল? আর তুমি ভেবে কাকেই বা দাফন করা হয়েছে? অরিত্রীকে প্রশ্নগুলো করেই উত্তরের আশায় অরিত্রীর সামনে গিয়ে দাঁড়িয়ে রইল আয়ান। আয়ান প্রশ্ন করতে করতে অরিত্রী বিছানায় গিয়ে বসে পড়েছে। এইটা তো সিক্রেট আয়ান। সিক্রেট?
ডক্টর সেন। সেন। নেশায় আসক্ত হয়ে পড়ে আছে অরিত্রী। বিড়বিড় করে কিছু একটা বলছে কিন্তু তা স্পষ্টভাবে বুঝতে সক্ষম হচ্ছে না আয়ান। বিরক্ত হয়ে অরিত্রীর পাশ থেকে সরে আসে। একেই তো অরিত্রী এখনো জীবিত, তার উপর নিহান নিজেও এখানে উপস্থিত আছে। অরিত্রীর জন্য না নিজের প্ল্যান নষ্ট হয়ে যায়। নিহানের আগে এই মেয়ের ব্যবস্থা করতে হবে। আমি আমার পথের কাটা হয়ে কাউকে দাঁড়াতে দিব না। কিন্তু এই অরিত্রীকে যা করার তাড়াতাড়ি করতে হবে। আয়ান, তাড়াতাড়ি বুদ্ধি বের কর, নয়তো তোর কিছু করার আগেই তুই নিজেই শেষ হয়ে যাবি। নিজে নিজে কথাগুলো বলে সামনে থাকা মতারা চিহ্ন 1.5 বোতল থেকে মদ নিয়ে শেষ করতে থাকল। শেষ বোতলের অবশিষ্ট মদটুকু গ্লাসে ঢেলে নিয়ে উঠে দাঁড়ালো। কিন্তু নেশায় মত্ত হয়ে থাকায় নিজেকে ব্যালেন্স করে রাখতে পারছে না। কোনো রকম টেনে হেঁচড়ে অরিত্রীর পাশে গিয়ে দাঁড়ায় সে। আমি তোমাকে এত ভালোবাসার পরেও তুমি আমার সাথে এত বড় অন্যায় করলে। তুমি আমাকে ছেড়ে নিহানকে বিয়ে করে নিলে কেন? আমিও তোমাকে ভালোবাসি। তোমাকে একটা সিক্রেট বলি, আমার আর নিহানের বিয়েই হয়নি। আর নিহানের কাছে যেই বাচ্চা আছে সেও নিহানের না। আয়ানের কথা শেষ হতেই অরিত্রীয় কথাগুলো বলে মিট মিট করে হাসতে লাগল। কিন্তু আয়ান নেশায় ডুবে থাকার জন্য অরিত্রীর কথাগুলো সম্পূর্ণ বুঝতে পারল না। অপরদিকে আয়ানের চোখে অরিত্রীর প্রতিচ্ছবির পরিবর্তে তরির প্রতিচ্ছবি ভেসে উঠছে বারবার। অপরদিকে অরিত্রীও কিছু একটা মনে করে আবারও মিটি মিটি করে হেসে চলেছে। তুমি হাসছো কেন? তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি। তোমাকে একটু চুমু খাই, প্লিজ। কথাটা বলেই অরিত্রীর দিকে ঝুঁকে পড়ে আয়ান। অপরদিকে অরিত্রী মিটি মিটি করে হেসে চলেছে। আয়ান ধীরে ধীরে অরিত্রীর পাশে এসে অরিত্রীর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। ধীরে ধীরে চুমুর পরিমাণ বেড়ে যেতে লাগল। অরিত্রী নিজেও নিজের নরম ঠোঁটের মাঝে ছোঁয়া পেয়ে দিশেহারা। এতটা সময় পরে কোনো পুরুষের স্পর্শে এসে অরিত্রী নিজেকে সামলে উঠতে সক্ষম হল না। আয়ান অরিত্রীর ঠোঁট ছেড়ে ধীরে ধীরে সমস্ত মুখে চুমু এঁটে দিতে লাগল। চিবুকে ঠোঁটের ছোঁয়া পড়তেই সমস্ত শরীর কেঁপে উঠল অরিত্রী। সেকেন্ড খানিক আয়ানের চুল আঁকড়ে ধরে চিবুকে ধরে রাখল। আয়ান একটা সময় উত্তেজিত হয়ে নিজের পরিধানের বস্ত্র ছুঁড়ে ফ্লোরে ফেলে দিল। দুই প্রাপ্ত বয়স্ক নরনারী একে অপরের সংস্পর্শে এসে এক আদিম খেলায় মত্ত হয়ে উঠল। নেশায় ডুবে থাকা নরনারী বুঝতে পারল না তাদের অজান্তেই এতটা কাছাকাছি চলে এসেছে। রাত 12টা। আকাশে থালার মতো চাঁদ উঠেছে। চাঁদের আলো চারিদিক আলোকিত করে তুললেও মুখ অন্ধকার করে শুয়ে আছি। স্টামলাইটের সুইচ অন অফ করে একবার রুম আলোকিত করে দিচ্ছি তো একবার অন্ধকারে আচ্ছন্ন করে তুলেছি। পাশে চোখের উপর হাত দিয়ে শুয়ে আছে নিহান। শেষবারের মতো লাইট অন অফ করে দিয়ে নিহানের বুকে মাথা রাখলাম। কিছুটা নিহানের কাজ ঘেঁষে বাম হাত বুকের উপর দিয়ে দিলাম। কিন্তু আমার এখন কাজে নিহান বিরক্ত বোধ করে হাত সরিয়ে দিল। আমি এবার নিহানকে পাশ থেকে জড়িয়ে ধরে ফুপাতে শুরু করে দিলাম। সমস্যা কি তোমার তরি? আমার ঘুমের সমস্যা করছো কেন বারবার? একবার লাইট অফ অন করছো তো আবার চোখের জল দিয়ে টি শার্ট ভিজিয়ে দিচ্ছ। তুমি এমন করছো কেন? বিছানা থেকে নেমে মৃদু চিৎকার করে কথাটা বলল নিহান। এতে হালকা কেঁপে উঠলেও ফুপিয়ে ফুপিয়ে কান্না করার ফলে আমার কেঁপে উঠা বুঝে উঠতে পারল না সে। আমার সত্যি অনেক বড় ভুল হয়েছে। আমি সত্যি মিথ্যে না জেনেই আপনাকে অনেক কথা শুনিয়ে দিয়েছি। কিন্তু বিশ্বাস করুন, আমি আপনাকে নিজের থেকে বেশি যেমন বিশ্বাস করি, তেমনই ভালোবাসি। আমি কখনো আপনাকে অবিশ্বাস করিনি। আপনাকে যেমন আমি বিশ্বাস করি ঠিক তেমনই আমার ভালোবাসার উপর বিশ্বাস আছে। আমার সত্যি অনেক বড় ভুল হয়ে গিয়েছে। আমি যে আপনাকে সত্যিই খুব ভালোবাসি। আপনি আমার অর্ধাঙ্গ, আপনি আমার সুখের থাকার মন্ত্র। যেখানে আমি ছবিগুলো দেখে নিজেকে ঠিক রাখতে পারিনি নিহান। নিহান আমার ছোট ছোট খুশির কারণ যে একমাত্র আপনি। আপনার থেকে এই দূরত্ব আমার সহ্য হচ্ছে না নিহান। প্লিজ এই দূরত্ব, ভুল আমাদের মাঝে আনবেন না। আমি যে আপনাকে ভালোবাসি নিহান। নিহানকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে কথাগুলো বললাম। নিহান নিরুত্তর হয়ে ঠাই দাঁড়িয়ে আছে। এইদিকে কান্নার ফলে নিহানের টি শার্ট ভিজে অবস্থা খারাপ। অতি কান্নার ফলে একসময় হেঁচকি উঠে গেল। আর কান্না করতে হবে না। অনেক হয়েছে, এবার চুপ যাও। কিন্তু তোরই এভাবে অবিশ্বাস আর করো না। বিশ্বাস ছাড়া সম্পর্ক টিকে না। এক হাত দিয়ে হালকা জড়িয়ে ধরে অপর হাত দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে আমাকে শান্ত করার চেষ্টা করে চলেছে। কিন্তু নিহানের এরূপ কাজে কান্নার গতি কমার পরিবর্তে উল্টো বেড়ে গেল। চোখের পানি নাকের পানি দিয়ে একাকার অবস্থা। কিছু মানুষ হয় না যে, কাছের মানুষ বা প্রিয় মানুষের কাছে থেকে একটু ভালো ব্যবহার পেলেই এরা আবেগে আপ্লুত হয়ে ওঠে। একটু ভরসার আশ্রয় পেলেই, একটু খারাপ লাগলেই কান্নাকাটি করে চোখের জলে নাকের জলে একাকী অবস্থা করে তুলে। আমারও এখন একই অবস্থা।
নিহানের সাথে দূরত্ব আমাকে ভিতরে ভিতরে ক্ষত বিক্ষত করে তুলেছিল। এখন নিহানের বুকে এসে সেই সব কিছু চোখের পানি ধারা জলাঞ্জলি দিয়ে দিচ্ছি। ইস কি মেয়েরে বাব্বা! চোখের জলে নাকের জলে আমার টি শার্ট একদম নষ্ট করে দিল। এত বড় মেয়ে হয়ে এমন করতে পারে কেউ? এই মেয়ে ছাড়া আমাকে। ছি, আমি এখন কিভাবে বউয়ের সামনে যাব? 10টা না 5টা না, আমার একটা মাত্রই বউ। কি গন্ধ করেছে তুলেছে আমার টি শার্টটা। আপনাকে এই টি শার্ট পরায় থাকতে হবে এবং আমার চোখের জল নাকের জল নিয়ে থাকতে হবে। আর আমার গন্ধ আপনার নাকের ডগায় থাকবে। নিহান কথাটা বলার পরপরই আমি নিজের নাক নিহানের টি শার্টে মুছে নিয়ে কথাগুলো বললাম। এতে নিহান কিছুটা হেসে উঠল, কিন্তু সেটা শরীর কাঁপিয়ে শব্দ হলো না। আমাকে ক্ষমা করেছেন? উহু, ক্ষমা করতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত? আমি সবকিছু শুনতে প্রস্তুত। এত সময় কথাগুলো নিহানকে জড়িয়ে ধরে কথাগুলো বললেও শেষ কথাগুলো নিহানের দিকে তাকিয়ে কথাগুলো বললাম। তবে 2 হাত দিয়ে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেই নিহানের দিকে তাকিয়ে রইলাম। সত্যি সবকিছু শুনবে? নিহানের কথা শেষ হতেই উপর নিচ মাথা নাড়িয়ে সায় দিলাম যে আমি সবকিছু শুনব। এই যে নীলাদ্রি বড় হয়ে যাচ্ছে, সে তো একা হয়ে যাচ্ছে। কারো সাথে খেলা করতে পারবে না। একা হয়ে যাচ্ছে কোথায়? আপনি আছেন, আমি আছি, আম্মা আছেন, তাহলে একা কোথায়? আর নীলাদ্রির সাথে আমরা আছি তো। একসাথে সবাই মিলে আনন্দ করব, খেলা করব। বোকা বোকা মুখাবয়ব করে কথাটা বললাম। কিন্তু আমার কথা নিহানের মনে ধরেনি, সেটা নিহানের কপালে পড়া ভাঁজগুলো বলে দিচ্ছে। আমি আমাদের কথা বলিনি। আমি বলেছি, আমাদের এবার নীলাদ্রির একজন খেলার সঙ্গী নিয়ে আসা দরকার। নীলাদ্রি ভাই বলে ডাকবে, তোমাকে মাম্মা, আমাকে বাবাই বলে ডাকবে। যারা ছোট ছোট পা আমাদের সম্পূর্ণ বাড়ি জুড়ে বিচরণ করবে। আমি সেই খেলার সঙ্গীর কথা বলেছি। নিহানের সম্পূর্ণ কথা বুঝে উঠতেই আমার সম্পূর্ণ মুখে লজ্জার এসে হানা দিল। এত লজ্জা আমার কোথায় ছিল? আগে তো এত লজ্জা পাইনি। নিজেকে লজ্জার হাত থেকে বাঁচতে আবারও আমার ভদ্রলোকের বুকে মুখ লুকাতে হলো। নতুন এক সকাল। নতুন সব আশা নিয়ে আলোয় আলোকিত করে তুলেছে চারপাশ। নতুন আশা, নতুন স্বপ্ন, নতুন পথচলা, এক নতুন অধ্যায় দিয়ে ঘিরে উঠা এক সকাল। সমুদ্রের পানির শব্দ ভেসে আসছে। সেই সাথে ঠান্ডা হিমশীতল বাতাস। তীব্র মাথা ব্যথা করছে অরিত্রীর। মাথা ব্যথায় মনে হচ্ছে মাথা ছিঁড়ে পড়ে যাবে। মাথা ব্যথার পাশাপাশি শরীরের জায়গায় ব্যথা অনুভব হতে লাগে। মাথা এবং শরীর ব্যথা নিয়ে উঠে বসতেই মাথায় যেন বাজ পড়ল। নিজের নগ্ন দেহের দিকে তাকিয়ে আঁতকে ওঠে। গতরাতের কথা সম্পূর্ণ স্মরণ করার চেষ্টা করে, বৃথা হলেও আবছা আবছা মনে হতেই নিজের উপর রাগ করতে লাগল। কিন্তু রাগ নিজের উপর প্রয়োগ না করে পাশে মাতাল হয়ে শুয়ে থাকা আয়ানের উপর প্রয়োগ করার চেষ্টা করল। ইউ ইডিয়ট! তুমি আমার সাথে এইটা কি করলে? নিজের কামকতা ধরে রাখতে পারো না? মদ খেয়ে আমার এত বড় ক্ষতি করে দিলে। নগ্ন শরীরের ব্ল্যাঙ্কলেট ভালো করে জড়িয়ে পা দিয়ে ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে দিয়ে তেজি গলায় কথাগুলো বলল অরিত্রী। মাতাল হয়ে থাকায় আয়ান সঠিকভাবে বুঝতে পারল না অরিত্রী তাকে কি বলেছে। 2 হাত দিয়ে মাথা চেপে ধরে ফ্লোরে পড়ে থাকা অবস্থা থেকে উঠে বসল। তুমি এখানে? তুমি এখানে কি করে এলে? গতরাতে তো এখানে তোরি। মাথা ব্যথা নিয়েও নিজেকে শান্ত রাখার চেষ্টা করেছিল আয়ান। কিন্তু তরির জায়গায় অরিত্রীকে দেখে এবার যেন মাথায় তরতর করে রাগ উঠে গেল। কোনোভাবে এখন অরিত্রীকে ঘেঁটে দিতে চাই না। নিজের কাজ আগে ঠিকভাবে করতে হবে, নয়তো সবকিছু ভেস্তে যেতে 2 মিনিট সময় লাগবে না। আয়ান নিজের চুল টেনে ধরে নিজের রাগ কমাতে চাইল। কোনো রকম অরিত্রীকে বুঝিয়ে ওয়াশরুমে পাঠিয়ে দিল। গবেট একটা। ফোনে রিং হয়, শুনতে পারিস না? মেয়েদের সাথে ফুর্তি করার কথা বললে ঠিক শুনতে পাস। শালা তোদের আন্ডাকোষের মধ্যে দিয়ে মারা উচিত। এখন একটা কথা বলছি, মন দিয়ে শোন, আজকের রাতের মধ্যে সবকিছু শেষ করবে। আমি আর সময় নিতে চাইছি না। তুমি নিজের কাজ শেষ করে আমাকে টেক্সট করবে। আমি এই দিকটা সামলে নিব। একটা দেহেও যেন প্রাণ না থাকে। যদি বেঁচে থাকে তাহলে সবার আগে তুমি মরবে। আরও কিছু কথা বলে ফোন কেটে দিল আয়ান। সোহেলকে কথাগুলো বলে নিজের রাগটাও যেন কোনোভাবেই কমাতে পারছে না সে। রুম জুড়ে পায়চারি করে কিছু ভাবতে থাকল। অপরদিকে সোহেল এখনো কানের পাশে ফোন রেখে বসে আছে। একটু আগে বলা আয়ানের কথা যেন ঠিকমতো হজম করতে পারছে না সে। শালা! নিজে তো প্রতিদিন নতুন নতুন মেয়ে খদ্দেরের কাছে যাবে, আবার আমাকে বলতে আসে। আমার গায়ে হাত তুলেছিলি না? এবার দেখ আমি কি খেল দেখায়। শুধু অপেক্ষা কর। সোহেল নিজে নিজে কথাগুলো বলে আবারও কাউকে একটা ছোট মেসেজ করে রুম থেকে বেরিয়ে পড়ল।
নিজের উন্মুক্ত বুকপিঞ্জরে ঘুমিয়ে থাকা নিজের প্রেয়সীকে দেখে চলেছে নিহান। প্রেয়সীর নরম তুলতুলে হাত দুটো দিয়ে আবদ্ধ করে রেখেছে তার শরীর। বুকের উপর কেমন বাচ্চাছানার মতো করে শুয়ে আছে। বাম হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে গালে স্লাইড করছে তো একবার ঘন কালো কেশের ভিতরে হাত ডুবিয়ে দিচ্ছে। ঘুম হালকা হয়ে আসতেই আধো আধো চোখে চোখ মেলে তাকাতেই নিহানকে একদৃষ্টিতে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে আবারও চোখ নামিয়ে নিলাম। ভদ্রলোকের দৃষ্টি আমাতেই আটকে আছে, যা আমাকে বরাবরের মতো এবারও একরাশ লজ্জায় ঘিরে রেখেছে। এত ভালোবাসার পরেও এখনো দেখছি বউ আমার লজ্জার সাগরে হাবুডুবু খাচ্ছে। এ কি আমার ব্যর্থতা? কিন্তু যদি কেউ চাই তাহলে আমি কিন্তু লজ্জা ভেঙে দিতে পারি। ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে তুলে কথাগুলো বলল নিহান। নিহানের কথা শুনে চোখ পাকিয়ে তার দিকে তাকাতেই ভদ্রলোক কপালে অধর ছুঁয়ে দিল। ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও, আমরা বের হব। আগে ব্রেকফাস্ট করব, তারপর ঘোরাফেরা হবে। আবারও গালে চুমু দিয়ে কথাগুলো বলে নিহান নিজের হাতের বাঁধন আলগা করে দিতে আমিও টুপ করে নিহানের ঠোঁটে চুমু দিয়ে ওয়াশরুমে চলে গেলাম। কক্সবাজারের সবথেকে সুন্দরতম বিচ লাবণী বিচ। কক্সবাজার শহর থেকে নৈকটের কারণে লাবণী বিচকে কক্সবাজারের প্রধান সমুদ্র সৈকত বলে বিবেচনা করা হয়। শহর থেকে নৈকটের কারণে লাবণী বিচকে কক্সবাজারের প্রধান সমুদ্র সৈকত বলে বিবেচনা করা হয়। নানারকম জিনিসের পসরা সাজিয়ে সৈকত সংলগ্ন এলাকায় রয়েছে ছোট বড় অনেক দোকান, যা পর্যটকদের আকর্ষণ করে। এছাড়া এখানে পর্যটকদের জন্য গড়ে উঠেছে ঝিনুক মার্কেট। বিস্তীর্ণ বেলাভূমি, সারি সারি ঝাউবন, সৈকতে আছড়ে পড়া বিশাল ঢেউ। সকালবেলা দিগন্তে জলরাশি ভেদ করে রক্তবর্ণের থালার মতো সূর্য। অস্তের সময় দিগন্তের চারিদিকে আরও বেশি স্বপ্নীল রং মেখে সে বিদায় জানায়। এসব সৌন্দর্যের পসরা নিয়েই বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে রচনা করেছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। প্রায় 120 কিলোমিটার দীর্ঘ বাংলাদেশের পর্যটন রাজধানী বলা হয় এ জায়গাটিকে। সড়কপথে ঢাকা থেকে প্রায় 450 কিলোমিটার এবং চট্টগ্রাম থেকে প্রায় 150 কিলোমিটার দূরে রয়েছে নয়নাভিরাম এ সমুদ্র সৈকত। এখানকার সমুদ্রের পানিতে গোসল, সূর্যাস্তের মনোহরা দৃশ্য দেখেও ভালো লাগবে। কক্সবাজার সৈকত ভ্রমণের শুরুটা হতে পারে লাবণী পয়েন্ট থেকে। লাবণী বিচ ধরে হেঁটে হেঁটে পূর্ব দিকে সায়জা চলে যাওয়া যায় হিমছড়ির দিকে। যতই সামনে এগুবেন ততই সুন্দর এই সৈকত। সকাল বেলা বের হলে এই সৌন্দর্যের সাথে বাড়তি পাওনা হবে নানান বয়সী জেলেদের মাছ ধরার দৃশ্য। শুধু সমুদ্র সৈকতই নয়, কক্সবাজার শহরের বৌদ্ধ মন্দির, বার্মিজ মার্কেট, হিলটপ রেস্ট হাউস ইত্যাদি কক্সবাজার ভ্রমণের অন্যতম দ্রষ্টব্য স্থান। কক্সবাজার শহরের যদি পাহাড়ের উপরে রয়েছে বেশ কয়েকটি প্রাচীন বৌদ্ধ মন্দির। শহরের যে কোন জায়গা থেকেই রিকশায় আসা যায় এখানে। সান বাঁধানো সিঁড়ি ভেঙ্গে জাদির পাহাড়ের উপরে উঠলে সাদা রঙের এসব বৌদ্ধ প্যাগোডা দেখে ভালো লাগবে। এই পাহাড়ের উপর থেকে কক্সবাজার শহরের বিভিন্ন স্থান দেখতে পাওয়া যায়। শহরের আরেক জায়গায় রয়েছে অর্ঘমেধা কিয়াং নামে আরেকটি বৌদ্ধ প্যাগোডা। কাঠের তৈরি প্রাচীন এ বৌদ্ধ মন্দির রয়েছে। নিজ রুমের মেঝেতে রক্তাক্ত পড়ে আছে নিহানের মা রৌশানা বেগম। সম্পূর্ণ রুম জুড়ে রক্তে ভেসে আছে। রৌশানা বেগমের থেকে একটু দূরে মুখ থেতলে অবস্থায় পড়ে আছে নিরাত্রির রক্তাক্ত দেহ। ছোট একটা নিষ্পাপ দেহ কিভাবে পড়ে আছে। তারা চিহ্ন মনে হয় এতটুকু শিশুকে এভাবে মেরে ফেলতে হাত কাঁপেনি। কি বিচ্ছিরি ভাবে দুটি প্রাণ কেড়ে নিয়েছে। রৌশানা বেগম এবং নিরাত্রির থেতলে যাওয়া দুটি দেহকে একবার ভালো মতো দেখে নিজের পকেট থেকে ফোন বের করে আয়ানকে ফোন করে সোহেল। দুইবার রিং হতেই ফোন তুলে নেয় সে। এই দিকের কাজ সম্পূর্ণ শেষ স্যার। ডক্টর সেন, নিহানে মা এবং নিরাত্রি এদের চ্যাপ্টার শেষ। এই দিকের কাজ সম্পূর্ণ শেষ করে ফেলেছি। আমার কাজ শেষ স্যার। সোহেলের কথা শুনে ঠোঁটে হাসির রেখা ফুটে ওঠে আয়ানের। নিহানের দুর্বল পয়েন্টগুলো এভাবে শেষ করতে পেরে এক আলাদা অনুভূতি হচ্ছে। সোহেলের ফোন কেটে দিয়ে কিছু একটা ভেবে অরিত্রীর কাছে চলে যায় আয়ান। এখন অরিত্রীর চ্যাপ্টার শেষ করতে হবে। ম্যাপেল পাতা ম্যাপেল পাতা ম্যাপেল পাতা ম্যাপেল পাতা। অন্ধকারে রুমে হাত বাঁধা অবস্থায় পড়ে আছে নিহান। টিমটিম করে জ্বলে ওঠে, আবারও নিভে যাচ্ছে একটি 60 ভল্টের বাতি। মাথায় আঘাত পাওয়ায় মাথা যন্ত্রণা করছে খুব। দূর থেকে পানির শব্দ ভেসে আসছে কিন্তু তাও অস্পষ্ট। গরমে ঘাম বেয়ে বেয়ে পরিহিত সাদা রঙের শার্ট গায়ে লেপ্টে আছে। কিন্তু সাদা রঙের শার্ট আর সাদা রঙে সীমাবদ্ধ নেই। বালি এবং মাটির আবরণে সৃষ্টি হয়েছে এক আলাদা রং। অন্যদিকে তৃষ্ণায় চৌচির হয়ে যাচ্ছে গলা। মেয়ে যাওয়া গলায় কয়েকবার পানি চাইল কিন্তু কোনো সাড়াশব্দ পাওয়া গেল না। অন্যদিকে এখন সময় কয়টা সেই বিষয়ে ঠাউরে করতে পারছে না। কয়েক ঘন্টা ধরে এখানে এভাবে পড়ে আছে তার কোনো ঠিকঠিকানা নেই। নিস্তব্ধ, অন্ধকার ঘরের মাঝে হঠাৎ করে দরজা খোলার শব্দ ভেসে আসে।
সেই সাথে কারো পায়ের শব্দ শুনে বুঝতে পারে ঘরের ভিতরে কেউ আসছে। আবারও মিনমিন কণ্ঠে পানি চেয়ে মাথা নুইয়ে পড়ে গেল। চোখে মুখে পানির ঝাপটা পড়তেই চোখ মেলে সামনে তাকাতেই চোখ কপালে উঠে গেল। নিহান হাত পা বাঁধা অবস্থায় একটা চেয়ারে বসে আছে। আর তার সামনে সেই মেয়েটি দাঁড়িয়ে আছে যার সাথে আমার ধাক্কা লেগেছিল। ভালো করে চোখ মেলে তাকাতেই এবার অবাকের শেষ স্তরে পৌঁছে গেলাম। মেয়েটার থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে আয়ান। তার ঠোঁটে হাসি। আয় অরিত্রী, তুমি বেঁচে আছো? আমার কথা বলার আগেই নিহান কথাগুলো বলে উঠল। নিহানের কথা শুনে অবাক নয়নে সামনে দাঁড়িয়ে থাকা রমণীকে দেখতে লাগলাম। অত্যাধিক সুন্দর এবং টানা টানা দুই চোখ। উচ্চতা বেশ। চুলগুলোও সুন্দর। মায়াবী চেহারার মাঝে ঠোঁটের বাম ছোট একটা তিল যেন আরও আকর্ষণ করে। এই নারী যে কোনো পুরুষের হৃদয়হরণ করতে সক্ষম এই মেয়ে। গায়ে কালো শার্ট যেন সুন্দর শরীরের ফুটে উঠেছে। আমি নিষ্পলক ভাবে তাকিয়ে আছি মেয়েটার দিকে। হঠাৎ করেই মনে এক অজানা ভয় কাজ করতে শুরু করল। নিহান তো অরিত্রকে ভালোবাসে এবং নিজের সন্তানের মাসে। অরিত্রী বেঁচে আছে, তাহলে কি নিহান আমাকে ছেড়ে দিবে? আমার ঠাই আবার সেই মামার বাড়ি হবে? আচ্ছা, আমি নিহান, নীলাদ্রি এদের ছাড়া থাকব কিভাবে? নীলাদ্রি কি আমাকে ছাড়া থাকতে পারবে? হ্যাঁ, বেঁচে আছি। এই দেখো, তোমার সামনে জলজ্যান্ত ভাবে দাঁড়িয়ে আছি। হাসতে হাসতে কথাগুলো বলতে বলতে আমার সামনে এসে দাঁড়ায় অরিত্রী। তুমি খুব বোকা তরি। মাথায় বুদ্ধি নেই বললেই চলে। নিহান কি একটু মিষ্টি কথা বলল আর তুমি নিজের কাজ থেকে পিছিয়ে গেল। একটা বার সত্যিটা জানতে চাইলে না। এতে অবশ্য তোমার দোষ নেই। নিহান ছেলেটা এমন। কিভাবে নিজের পথ থেকে মানুষকে বিভ্রান্ত করা যায়, কিভাবে নিজের দিক থেকে নজর সরাতে হয়, এইসব খুব ভালো করেই নিহানের জানা আছে। কথাগুলো বলতে বলতে এবার নিহানের সম্মুখে গিয়ে দাঁড়ায় অরিত্রী। আমি শুধু মেয়েটাকে দেখেই যাচ্ছি। এই মেয়েই আমাদের রুমে এসে চিরকুট রেখে গিয়েছিল আর আমার মাথায় আঘাত করে। তুমি এসেছিলে তাই না আমাদের রুমে? চিরকুট এবং আমাকে আঘাত করো, আর সেই দিন তুমিই ছিলে যার সাথে আমার ধাক্কা লেগেছিল। তুমি এত দিন কোথায় ছিলে অরিত্রী? আর এত নাটক করার কি প্রয়োজন ছিল তোমার? একটা বার নিজের মেয়ের কথা মনে হয়নি তোমার? কখনো এইটা ভাবনি তোমার অবর্তমানে মেয়েটার কি হবে? প্রয়োজন ছিল নিহান। প্রয়োজন ছিল। তোমাকে শেষ করার জন্য প্রয়োজন ছিল। তোমার জন্য আমার আদরের বোন মা তারা চিহ্নরা গেছে। আমার বাবা মা তারা চিহ্নরা গেছে। আমার বোনের কি দোষ করেছিল? তোমার কুকর্মগুলো দেখে নিয়েছিল তাই তুমি আমার বোনকে মেরে দিলে। আমার নির্দোষ বাবাকে মিথ্যে পুলিশ কেস দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছ তুমি। মেয়ে এবং স্বামীর এমন দুর্দশা দেখে আমার মা আমাকে একা রেখে পাড়ি জমালো না ফেরার দেশে। শুধুমাত্র তোমার জন্য নিজের পরিচয় থাকতেও আমাকে নামহীন পরিচয় দিতে হয়েছে। এত অন্যায় করার পরেও আমি তোমাকে ছেড়ে দিব ভেবেছ? আমাকে যেই মানুষ শেষ করে দিয়েছে তাকে ছেড়ে দিব? এইসব নাটক তো আমি তোমার জন্য করেছি। অরিত্রী কথাগুলো বলতে বলতে আমার হাতে ইনজেকশন পুশ করল। ইনজেকশন পুশ করার কিছু মুহূর্ত পর চোখে ঝাপসা দেখতে শুরু করলাম। ধীরে ধীরে চোখ দুটো বন্ধ হয়ে আসতে লাগলো। তুমি কিসের ইনজেকশন দিলে তরিকে? ভয় পেও না নিহান। তরির কিছু হবে না। শুধু এখানে যা হয়েছে তা ভুলে যাবে। কিন্তু আমার ইচ্ছে করছে আমার মতো তোমাকেও একলা করে দিতে। তখন বুঝতে পারবে কাছের মানুষদের হারানোর কষ্ট কতটা। তুমি আমার উপর যেই ব্লেম দিচ্ছ তার আগে তোমার বোন আর বাবার সম্পর্কে কিছু তথ্য দেয়। তোমার ভালো বোন এবং বাবা কতটা নির্দোষ সেটাও তোমার জানা উচিত। চুপ। তোর মুখ থেকে আমার বাবা আর বোনকে নিয়ে কিছু শুনতে চাই না। তোর মতো খুনি, মিথ্যেবাদী আমার বাবা বোনকে কিছু বলবে তা আমি কিছুতেই শুনব না। যেই মানুষটিকে একটা সময় ভালোবাসতো, চোখের মাঝে ছিল ভালোবাসা, সম্পূর্ণ মুখে ছিল মায়ার চাদরে ঘেরা, আজকে সেই চোখে ঘৃণা ছাড়া আর কিছু দেখতে পারছে না নিহান। চোখ মুখ করে তুলেছে হিংস্র। অরিত্রী যেন নিজের পরিবারের বিরুদ্ধে কোনো কথা শুনতে রাজি না। কিন্তু এই ভুল থেকে যে কোনো কিছু হয়ে যেতে পারে। তোমার বাবা নিজেই মারা গিয়েছে, সেই দায় তুমি আমাকে কেন দিচ্ছ? শুধুমাত্র তোমার আমার বাবাকে মৃত্যু বেছে নিতে হয়েছে। তবুও বলছো তোমাকে দায়ী করব না? আমার বাবার কি দোষ ছিল? তোমার থেকে বড় পজিশন নেওয়া? নাকি তোমার এই অপকর্ম জেনে গিয়েছিল এইটা? তোমার বাবার কোনো ভালো মানুষ ছিল না। বরং রাতের অন্ধকারে তোমার বাবা মেয়ে পাচার করত। শুধু মেয়ে পাচার না, বরং তোমার বাবা মেয়েদের চাকরি দেওয়ার নাম করে নিজের গেস্ট হাউজে নিয়ে গিয়ে ধর্ষণ করত এবং দিনের আলো ফোটার আগেই তাদের লাশ গুম করে দিত। চুপ, একদম চুপ। আমার বাবাকে নিয়ে কোনো মিথ্যা কথা আমি তোর মুখ থেকে শুনতে চাই না। আমার বাবা এইসব কাজে কখনো লিপ্ত ছিল না। নিহানে গলা টিপে দিয়ে চিৎকার করে কথাগুলো বলল অরিত্রী।
নিজের বাবার বিরুদ্ধে এইসব কথা যেন সে মেনে নিতে পারছিল না। তোর মতো নোংরা, পিতৃহীন ছেলে কি করে বাবার মূল্য বুঝবে? জীবনে কখনো বাবার আদর, স্নেহ পেয়েছিস? জানিস বাবার আদর কেমন হয়? সন্তানের প্রতি বাবা কেমন হয়? তুমি আমাকে চুপ করিয়ে দিলেও সত্য কখনো মিথ্যে হবে না অরিত্রী। আমার হাতে কখনো কোনো নির্দোষের প্রাণ যায়নি। তোমার বাবার এত নামডাক, টাকা সবকিছু ছিল অবৈধ উপার্জন করা। তোমার বাবার সব কুকর্মের কথা তোমার মা সবকিছু জানতেন, শুধুমাত্র তোমাদের জন্য চুপ করে থাকত। তোমার বাবার কাছে তোমার কথা শুনেছি, কিন্তু আমি এইটা জানতাম না তুমিই তার মেয়ে। আর বাকি রইল তোমার বোনের কথা। তাহলে তুমি তার কাছে যাও যার জন্য তুমি আমার ভালোবাসা ভুলে গিয়ে আরেক জনের সাথে জড়িয়ে পড়িয়েছিলে। নিহানের শেষ কথাগুলো শুনে পিছনে দাঁড়িয়ে থাকা আয়ানের দিকে তাকিয়ে আবারও নিহানের দিকে তাকায় অরিত্রী। আয়ান দীপ্তিকে চিনত? তোমার আশিককে জিজ্ঞেস করো। কি রে আয়ান, তুই কিছু বল। তুই যে দীপ্তিকে চিনতি সেটা বল। পিছনে দাঁড়িয়ে থাকা আয়ানের দিকে তাকিয়ে কথাটা বলল নিহান। নিহানের ঠোঁটে হাসি। বন্ধু এবং প্রাক্তনের সত্যি জানার পরেও চোখে মুখে কোনো বেদনা বা কষ্ট নেই। অপরদিকে দিকে আয়ান যেই ভয় পাচ্ছিল সেটাই যেন ধীরে ধীরে বের হয়ে আসতে লাগল। দ্রুত কিছু ভাবতে লাগল। নিহান যা বলছে তা কি সত্যি আয়ান? কি হলো, তুমি কিছু বলছো না কেন আয়ান? তুমি চিনতে দীপ্তিকে? তুমি আমার কথাগুলো শুনো অরি। প্লিজ কাম ডাউন। অরিত্রী। অরিত্রীকে কথাগুলো বলতে বলতে অরিত্রীকে এক পা করে এগিয়ে আসতে থাকে আয়ান। যখনই অরিত্রীর পিছনে এসে দাঁড়িয়ে গলা বরাবর ছুরি চালিয়ে দেয়। মুহূর্তের মাঝেই মাটিতে লুটিয়ে পড়ে অরিত্রী। গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়ে। অরিত্রীকে এভাবে মৃত্যুর দিকে ঢলে পড়তে দেখা মাত্রই অরিত্রী বলে চিৎকার করে নিহান। এইটা তুই কি করলি আয়ান? অরিত্রীকে কেন মারলি? যেটা করেছি বেশ করেছি। কি ভেবেছিল আয়ানের সাথে ডাবল গেম খেলবে? আয়ান একবার যেই কাজে হাত দেয় সেই কাজ কখনো অসম্পূর্ণ রাখে না। কিন্তু এর কই মাছের জান। ঠিক বেঁচে গেছে। কিন্তু এবার তো মরতেই হলো। আমার সব প্ল্যান জেনে যাচ্ছিল। এই মেয়েকে দিয়ে আমার একটু বিশ্বাস নেই। পুরানো প্রেম যদি আবার ফিরে আসে আর আমার সব জারিজুরি ফাঁস হয়ে যায়। এই শালি বড্ড বেশি কথা বলে। আমার এত কথা বলা মানুষ পছন্দ না। ভেবেছিলাম অরি তোকে শেষ করবে, তারপর আমি অরিকে করব। কিন্তু তুই সবটা ঘেঁটে দিলি। কথাগুলো শেষ হতেই নিহানের বুকে লাথি দিয়ে ফেলে দেয় আয়ান। তুই তো আমার ভাই, বেস্ট ফ্রেন্ড আমার। তাহলে কি করে আমার সাথে এমন করলি? মেঝেতে পড়ে থাকা নিহানের কলার ধরে কথাগুলো বলল আয়ান। কিন্তু আয়ানের কথার উত্তর করল না। ইউ নো এভরিথিং ফেয়ার এন্ড লাভ। তোর জন্য আমি সব সময় সেকেন্ড হয়েছি। তাই মনে মনে জেদ চেপে বসে আমাকে সবকিছুতেই প্রথম হতে হবে। তোর সাথে থেকেই তোরই ড্রাগস নিয়ে আমি আলাদা কাজ শুরু করলাম। কিন্তু দীপ্তি আমার সবকিছু দেখে নিয়ে ভিডিও করে ব্ল্যাকমেইল করতে লাগলো। তাই তাকেও মেরে দিলাম। কিন্তু তুই হুট করে সিদ্ধান্ত নিলি ড্রাগ পুড়িয়ে দিবি। তাই আমি তোর পুড়িয়ে ফেলা ড্রাগস নতুন করে আবার শুরু করলাম। দেশের বাহিরে পাঠাতে শুরু করলাম। আমার প্রিয় মানুষকে তুই বরাবর আমার থেকে কেড়ে নিয়েছিস। তোর থেকে আমার সবকিছু বেশি ছিল। টাকা পয়সা, গাড়ি বাড়ি, দেখতেও তোর থেকে অনেক বেশি সুন্দর এবং হ্যান্ডসাম, কিন্তু তাও সবাই তোকে পছন্দ করে। কিন্তু কেন করছো? তোর আগে আমি অরিত্রীকে ভালোবাসি, কিন্তু অরিত্রী আমাকে ভালো না বেসে তোকে ভালোবাসলো। কিন্তু যখন আবারও অরিত্রী আমাকে ভালোবাসলো তখন তোর থেকে প্রতিশোধ নিতে আমিও ভালোবাসার নাটক করলাম, কিন্তু তুই আবার আমার থেকে কেড়ে নিলি। আমার অবর্তমানে তোরা বিয়ে করে নিলি। তুই না আমার বন্ধু, তাহলে কেন এমন করলি আমার সাথে? তুই যেমন আমার থেকে সবকিছু কেড়ে নিয়েছিস আমিও ঠিক তেমন করে সবকিছু কেড়ে নিব। ওই দিকে তোর মা আর মেয়েকে শেষ করেছে, এই দিকে এখন আমি তোকে শেষ করে দিয়ে তরিকে নিয়ে চলে যাব। কথাগুলো বলে নিহানের পাশে থাকা শক্ত লাঠি দিয়ে আঘাত করে। শক্ত জিনিস দিয়ে কপালে আঘাত করার ফলে কপাল কেটে যায় এবং রক্তক্ষরণ হয়ে সম্পূর্ণ মুখে গড়িয়ে যায়। শালা, তোর জন্য আমার বাবা মা সবসময় আমাকে ছোট করেছে। ফ্রেন্ড সার্কেলের মধ্যে তুই সব সময় আগে ছিলি। তোর প্রতি রাগ আমার আজ থেকে না, দীর্ঘ সময় ধরে। আজকে তোকে মেরে তরিকে নিয়ে এমন দূরে চলে যাব যেখানে কেউ থাকবে না, শুধু আমি তরি এবং আমাদের ভালোবাসা। কথাগুলো শেষ করেই আবারও নিহানের উপর আঘাত করতে যায় আয়ান। কিন্তু আঘাত করার পূর্বেই নিহান আয়ানের পেটে লাথি দিয়ে ফেলে দেয়। তুই কি ভেবেছিস সবকিছু করে যাবি আর কেউ কিছু জানতে পারবে না? তুই হয়তো ভুলে গিয়েছিলি তুই যেই গেম খেলতে শুরু করেছিলি সেই গেমের মাস্টার মাইন্ড আমি। তোর কি ধারণা আমি জানি না অরিত্রী বেঁচে আছে? আমি জানতাম। যখন অরিত্রীর ফরেন্সিক রিপোর্ট পেলাম সেখানেই আমার প্রথম খটকা লাগে।
এরপর যখন আমি আরেকটা রিপোর্ট দেখলাম যেখানে লাশের শরীরে ড্রাগস পাওয়া গেছে, সেখানে আমার দ্বিতীয় খটকা লাগে। এই ড্রাগস আমি নিজের হাতে নষ্ট করে দিয়েছি, সেই ড্রাগস আবার এলো কি করে? জানিস তোর প্রথম ভুল কি ছিল? আমার পিছনে লাগা। আমার জিনিসের দিকে নজর দেওয়া তোর দ্বিতীয় ভুল। তোর তৃতীয় ভুল তরিকে কিডন্যাপ করিয়ে আবার নিজেই হসপিটালে নিয়ে যাওয়া। তোর চতুর্থ ভুল, সোহেলের মতো গাধাকে ব্যবহার করা। আর তোর পঞ্চম ভুল, তোর অফিসের কর্মী ঐশীকে পাঠানো। তোর কি ধারণা নিহানের বাড়িতে যে কেউ চলে আসতে পারে? নিহান কোনো খোঁজ না নিয়ে বাড়িতে রেখে দিবে? এতই সহজ নিহানের নাকের নিচে দিয়ে সবকিছু করে যাবে আর নিহান কিছু জানবে না? আবার হুট করেই কাজের মেয়ে ঐশী আমার বাড়িতে আসা, রাতের অন্ধকারে আমাকে ফলো করা, খালার কথা বলে মডার্ন মেয়েদের পোশাক পরে বাহিরে বের হওয়া, দামি গাড়িতে চলা, এইসব আমি কিছু জানবো না? কথাগুলো বলেই আয়ানের পায়ে বাড়ি মারে নিহান। পায়ে বাড়ি মারার সাথে সাথে চিৎকার পায়ে 2 হাত দিয়ে চেপে ধরে। আমি সবকিছু জেনে শুনে তোর সাথে নাটক করে গিয়েছি। তোর চালেই তোকে মারার প্ল্যান করি। তুই আমাদের এখানে নিয়ে এসেছিস? না, বরং আমি তোদের এখানে নিয়ে এসেছি। তুই আমাকে নিঃস্ব করে দিবি? ওয়েট, তোকে লাইভ ঝটকা দেখায়। কথাগুলো বলে আবারও আয়ানের হাত এবং পায়ে আরও কতগুলো বাড়ি দিয়ে আয়ানের হাতের উপর পা রেখে পকেট থেকে ফোন বের করে কাউকে ফোন করে নিহান। একবার রিং হতেই অপর প্রান্ত থেকে ফোন রিসিভ করতেই স্ক্রিনে থাকা মানুষগুলো দেখে মুহূর্তের মাঝেই চোখে মুখে রাগ ফুটে উঠল আয়ানের। আমাকে ঠকিয়েছে। আয়ানকে ঠকানোর শাস্তি পেতেই হবে। ফোন থেকে নজর সরিয়ে নিচ থেকে উঠতে গিয়ে কথাগুলো বলে আয়ান। কিন্তু নিহান আবারও আঘাত করে আয়ানকে, যার ফলস্বরূপ উঠে দাঁড়াতে পারে না। তুই আমাকে শত্রু মনে করলেও আমি তোকে বন্ধুর কম ভাই ভেবে এসেছি। তুই আর অরিত্রী যখন আমার ভালোবাসার মূল্য না দিলি তখনও আমি তোকে ভাই ভেবে এসেছি। কিন্তু তুই যে আমার ভাই হওয়ার যোগ্যতা রাখিস না। আমার পিছনে আমার হয়েই শত্রুতা করিস। তুই যাদের দিয়ে আমার পিছনে লেগেছিলি তাদের আমি অনেক আগেই নিজের কর্ছ নিয়েছি। দেখলি তো কার পাওয়ার বেশি। তোর সব 2 নাম্বারই কাজের সবকিছুর প্রমাণ চলে গেছে পুলিশের কাছে। হাজার হাজার মেয়ে বিদেশে পাচার করেছিস, সেই সবকিছু এখন পুলিশের কাছে। আজকে তুই এখান থেকে বেঁচে ফিরলেও বাহিরে তোকে সাধারণ জনতা ছিঁড়ে খাবে। আর তুই আমার তরিকে আমার থেকে নিয়ে যাবি। এতই সহজ? এই নিহানের দেহে যতদিন প্রাণ আছে তুই ছুঁয়েও দেখতে পারবি না। আর একটা কথা বলি শোন, নীলাদ্রি তোর আর অরিত্রীর মেয়ে। কিন্তু নীলাদ্রি সহ সম্পূর্ণ দুনিয়ার কাছে নীলাদ্রি আমার মেয়ে। হ্যাঁ, সে আমার মেয়ে। শুধু আমার মেয়ে। আমার দুনিয়ার অংশ। শেষবারের মতো কথাগুলো বলেই আয়ানের মাথায় বাড়ি দিয়ে বসে নিহান। না। মুহূর্তের মাঝেই মাথা দিয়ে গলগল করে রক্ত বের হয়ে আসে এবং সম্পূর্ণ ফ্লোর ছেয়ে যায়। সেকেন্ডের মধ্যেই মৃত্যু ঘটে আয়ানের। সত্যি কথা জানার পর আয়ানের ভাবমূর্তির অপেক্ষা করল না সে। কেন করবে? নীলাদ্রি তার মেয়ে। শুধুই তার। কাউকে নীলাদ্রির ভাগ দিবে না। দূরে কোথাও থেকে আজানের ধ্বনি ভেসে আসছে। মানে সময় এখন ভোর। হাতে থাকা লোহার রড ফেলে দিয়ে তরির দিকে এগিয়ে যায় নিহান। সকাল 9:50। সকালের মিষ্টি রোদ চলে গিয়ে এখন সমস্ত আকাশ জুড়ে কালো মেঘের আনাগোনা ছুটে চলেছে। দূর থেকে বজ্রপাতের শব্দ শোনা যাচ্ছে, সেই সাথে আকাশে বিদ্যুৎ খেলছে। হঠাৎ করেই নিকটবর্তী স্থানে হয়তো বজ্রপাত হয়, যার শব্দে ঘুম ভেঙে যায়, কিন্তু চোখ না খুলেই কিছুক্ষণ চোখ বন্ধ অবস্থায় রইলাম। কিন্তু একটু পরই মুখের উপর কারো নিঃশ্বাস পড়তেই চোখ মেলে দেখি নিহান আমার নিকট এসে ঝুঁকে আছে। কোনো দূরত্ব নেই। নিহানেও নাকের সাথে নিজের নাকের ছুঁয়ে যাচ্ছে। ঘুম জড়ানো চোখে নিহানকে এভাবে কাছে দেখে আমার নিজের নিঃশ্বাস থেমে যাচ্ছে বারংবার। মেয়ে, তুমি কি জানো ঘুমন্ত অবস্থায় তোমাকে কতটা নিষ্পাপ লাগে? তুমি কি জানো মেয়ে, তোমার ঘুমন্ত চেহারা দেখতে দেখতে আমার রাত কেটে যায়? তোমার ঘুমন্ত মুখাবয়ব আমাকে কাছে টানে। আমি বারংবার তোমার ঘুমন্ত আখিতে আমার ওষ্ঠদয় ছুঁয়ে যায়। আচ্ছা, তোমার ঘুমন্ত মুখাবয়ব আমাকে কেন এত উতলা করে তুলে? আমার এলোমেলো চুলগুলো বারবার কানের পিঠে গুজে দিয়ে আদুরে গলায় কথাগুলো বলল নিহান। আপনি কি সারারাত না ঘুমিয়ে এইসব করে বেড়ান মিস্টার নিহান? পাহারাদারদের মতো কি পা? আহ! কি হয়েছে আপনার? কোথায় ব্যথা পেলেন দেখি? আমার দিকে তাকান। আমার কথা শেষ করার আগেই নিহানের আর্তনাদ শুনে উঠে বসে উক্ত কথাগুলো নিহানের সমস্ত মুখাবয়ব হাত বুলিয়ে দেখতে লাগলাম। কিছু হয়নি। এমনি একটু তোমাকে ব্যতিব্যস্ত করতে নাটক ক। একদম আমাকে মিথ্যে কথা বলার চেষ্টা করবেন না। ব্যথা পেয়েছেন সেটা আমার থেকে কেন লুকাতে চাচ্ছেন? আমাকে ভালো করে দেখতে দিন। নিহানকে কথার মাঝে থামিয়ে দিয়ে কথাগুলো বলে আবারও দেখতে শুরু করলাম। একসময় পেয়েও গেলাম। মস্তিষ্কে চাপ দিতেই গতরাতের ঘটনাগুলো মনে পড়তে শুরু করল।
সেই অন্ধকার রুমে অরিত্রী, আয়ান ছিল। নিহার, আমি সবটা শুনতে চাই। অরিত্রী তো মারা গিয়েছিল, তাহলে অরিত্রী বেঁচে আছে কিভাবে? আয়ান সেই বা এখানে কিভাবে এলো? নিহান আমাকে সবকিছু বলবেন আর সত্যিটা বলবেন। চোখ মুখ কঠিন করে নিহানের মুখোমুখি হয়ে কথাটা বললে নিহানের দিকে তাকিয়ে রইলাম সবকিছু শুনবো বলে। হ্যাঁ, অরিত্রী বেঁচে ছিল, কিন্তু এখন আর বেঁচে নেই। আমিও তোমার মতোই জানতাম অরিত্রী মারা গেছে। কিন্তু আমি কিছু বিষয়ে রিসার্চ করতে গিয়ে জানতে পারি অরিত্রী মারা যায়নি, আর এইসব কিছু অরিত্রী প্ল্যান করে করেছে। আর আয়ান অরিত্রীর বোনকে মেরে ফেলে কিছু কারণে, যেটা আমার জানা নেই, কিন্তু আয়ান তার সম্পূর্ণ দায় আমাকে দেয় এবং অরিত্রীকে এইটা বলে প্রভাবিত করে যে আমি অরিত্রীর বোনকে মেরে ফেলেছি। যার ফলস্বরূপ অরিত্রী আমার থেকে প্রতিশোধ নিতে নিজের মিথ্যে মারা যাওয়ার নাটক তৈরি করে। আয়ানের এইসব করে আখের লাভ কি ছিল? সে তো আপনার বন্ধু ছিল। বন্ধু হয়ে আরেক বন্ধুকে এভাবে কেন ফাঁদে ফেলল? হ্যাঁ, আয়ান আমার খুব ভালো বন্ধু ছিল, এখনো আছে। জানো, আয়ানকে আমি সব সময় নিজের ভাইয়ের মতো ভেবে এসেছি। আমি আর আয়ান দুইজনেই ছিলাম লেখাপড়ায় মেধাবী। শুধু লেখাপড়া না, বলতে গেলে সবকিছুতেই আমাদের জুড়ি মেলা ভার ছিল। পরিবার, বন্ধুবান্ধব, শিক্ষক, সবার কাছেই আমরা প্রিয় ছিলাম। দুইজনে দুজনের সবকিছু শেয়ার করতাম। কিন্তু আমি সবাইকে নিজের কথা দিয়ে মায় ফেলতে পারতাম, আর এইটা আমার মা বলেছিল। আর এমনটা হওয়ার জন্য সবার কাছে আয়ানের থেকে একটু বেশি প্রাধান্য পেয়ে গেলাম। আন্টি আঙ্কেল মানে আয়ানের মা বাবাও আমাকে পছন্দ করতেন আর আয়ানকে বলতেন যেন আমার মতো হয়। এইভাবে যাচ্ছিল সবকিছু। সবকিছু ঠিকভাবে চলছিল, হুট করেই একদিন অরিত্রী আসে। ধীরে ধীরে পরিচয় হয়, বন্ধুত্ব হয়, আর এই বন্ধুত্ব থেকে ত্রিমাত্রিক প্রণয় ঘটে। আমি কখনো জানতে পারিনি আয়ান অরিত্রীকে ভালোবাসে। যদি জানতে পারতাম তাহলে আমি আয়ানের জন্য আমি অরিত্রীকে স্যাক্রিফাইস করে দিতাম। কিন্তু আমি কখনো বুঝতে পারিনি আয়ানের মনের কথা। আমি না বুঝতে পারিনি যে আমি নিজের অজান্তেই নিজের কাছের বন্ধুকে নিজের শত্রু বানিয়ে নিয়েছি। প্রতিহিংসা থেকে আয়ান অরিত্রীকে নিজের ভালোবাসার ফাঁদে ফেলে আমারই গোপনে। কিন্তু আয়ান উচ্চ শিক্ষার জন্য বিদেশ চলে যায় কয়েক বছরের জন্য, কিন্তু ভার্সিটি অফ পেলেই মাঝে মাঝে দেশে আসত। তখনও অরিত্রী এবং আয়ান গোপনে ভালোবেসে যাচ্ছিল। হুট করেই একদিন অরিত্রীকে আমি বিয়ে করে নিয়ে আসি বাড়িতে। মা অরিত্রীর বিষয়ে জানত, তাই সহজেই মেনে নিয়েছিল। কিন্তু আমাদের বিয়ের পর থেকে আয়ান অরিত্রী থেকে এবং আমার থেকে প্রতিশোধ নিতে উঠে পড়ে লাগে। আর এত কিছু করে। কথাগুলো বলে একটা দীর্ঘশ্বাস ফেলল নিহান। এরই মাঝে বাহিরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। ঝুম বৃষ্টি। থেমে থেমে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে আগের থেকে বেশি। আর ঘন ঘন বজ্রপাত হচ্ছে কাছে পিঠে। তোমাকে আরেকটা কথা বলার ছিল তোরি। এত সময় অন্যদিকে ফিরে কথাগুলো বলছিল নিহান। কিন্তু এবার আমার দিকে ফিরে কথাটা বলল। আমি কোনো উত্তর না দিয়ে আগের মতো জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইলাম। আমার আর অরিত্রীর বিয়ে হয়নি। অরিত্রী এবং আয়ান সম্পর্কে থাকাকালীন ফিজিক্যাল হয় এবং অরিত্রী প্রেগন্যান্ট হয়ে। আমি যখন সত্যিটা জানার পরেও আমি তখন অরিত্রীকে বিয়ে করতে চাই, আর কিছুর জন্য না হলেও বাচ্চাটার জন্য বলি। কিন্তু অরিত্রী আয়ানের প্রেমে এতটাই পাগল ছিল যে বিয়ে করতে না করে দেয়। কিন্তু অরিত্রীর তখন কোথাও যাওয়ার জায়গা ছিল না বলেই মিথ্যে কথা বলে আমাদের বাড়িতে নিয়ে আসি। এক ছাদের নিচে থাকতে শুরু করি, কিন্তু আলাদা আলাদা ভাবে। আমি সোফায় আর অরিত্রী বিছানায় ঘুমাতো। তোরই আমি এই সত্যিটা লুকিয়ে রেখে এসেছি তার একটাই কারণ, নীরাত্রি। নীরাত্রি আমার মেয়ে। আমি চাই সম্পূর্ণ দুনিয়া নীরাত্রিকে আমার মেয়ে হিসেবে চেনুক। নীরাত্রি আমার মেয়ে নিহান। নীরাত্রি আপনার আর আমার মেয়ে। আমি নীরাত্রিকে সব সময় আমার কাছে রাখতে চাই নিহান। সম্পূর্ণ পৃথিবী যেমন করে জানবে নীরাত্রির বাবা আপনি, ঠিক তেমন ভাবেই পৃথিবী জানবে নীরাত্রির মা আমি। নীরাত্রি আমাদের সন্তান। নিহানকে কথাগুলো বলে শক্ত করে জড়িয়ে ধরলাম। মানুষটা কখনো নিজের ভিতরে জমে থাকা কথাগুলো মুখ ফুটে বলে না। সবকিছু নিজের ভিতর জমিয়ে রাখে। আজকে কথাগুলো বলে কতটা রিল্যাক্স ফিল করছে তা নিহানের হার্টবিট এবং নিঃশ্বাস বলে দিচ্ছে। এই মানুষটা ভালোবাসার বিপরীতে কষ্ট পেয়ে এসেছে। আমি আর কখনোই কষ্ট পেতে দিব না। নিজের সবটা দিয়ে ভালোবাসব। সময় যে কারো জন্য থেমে থাকে না, সে নিজের আপন গতিতে ছুটে চলে। কেটে গেছে 6টি বছর। এই 4 বছরে অনেক কিছু পরিবর্তন হয়ে গিয়েছে। শুধু পরিবর্তন হয়নি, সুখবিন্দুর নিবাস, বাড়ির মানুষগুলোর ভালোবাসা। নিহান সেই আগের মতোই আছে। আমার মেয়ে নীরাত্রি না হয়ে যাচ্ছে। আমার এখনো মনে পড়ে, এই তো কিছুদিন আগে আমার শাশুড়ি আম্মা বাসর ঘরে নীরাত্রিকে নিয়ে রুমে আসলো। কিন্তু না, এমন কিছুই না। সময় কেটে গেছে 6টি বছর। নীরাত্রি এখন স্কুলে যায়, নিজের ছোট্ট ভাই কাব্যর সাথে খেলা করে।
শাশুড়ি আম্মারও বয়স হয়ে গেছে। পুরানো সবকিছু মনে করে একটা দীর্ঘশ্বাস ফেলে ঐশীর হাতে কফি দিয়ে চললাম ছাদের দিকে। বাহিরে মেঘ ডাকছে, সাথে প্রবল বাতাস। মনে হচ্ছে ঝড় বৃষ্টি হবে। অনেক দিন হলো বৃষ্টি ভেজা হয় না। আজকে এই সুযোগে ভিজতে পারবো। ছাদে পা দিতে না দিতেই তুমুল বৃষ্টি শুরু হয়ে গেল। মুহূর্তের মাঝেই ভিজে একাকার হয়ে গেলাম। এতদিন পর বৃষ্টিতে ভিজতে পেরে কোনো দিক না তাকিয়ে ইচ্ছে মতো ভিজতে লাগলাম। তুমি বৃষ্টির মতো স্নিগ্ধ, তুমি মায়াবতী। হঠাৎ তোমার গর্জে ওঠা আমার ভীষণ প্রিয়। প্রিয় তোমার চোখের ভাষা, তোমার ভালোবাসা, তোমার বোকার মতো অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকা। তুমি যে আমার ভালোবাসা। হুট করেই কানের কাছে কথাগুলো বলতেই ঠোঁটে হাসি ফুটে উঠল। এই কণ্ঠের স্বর যে আমার চেনা। খুব চেনা। এই কণ্ঠের মালিকের সবকিছু আমার চেনা। আশেপাশে থাকলেই মানুষটার শরীরের গন্ধ ভেসে এসে জানান দেয় মানুষটা আমার কাছেই আছে। তুমি আমার অবেলায় বেড়ে ওঠা ভালোবাসা, তুমি আমার অবেলায় কাছে আসা একমুঠো সুখ। তুমি আমার অবেলায় প্রেম বন্দনার দুঃখ। তুমি এলে অবেলায় আমার জীবনে নিয়ে আসা একফালি বৃষ্টি ভেজা সন্ধ্যার পর নেমে আসা রোদ। তুমি আমার অপ্রাপ্তির খাতায় হঠাৎ ভালোবাসার বড় এক প্রাপ্তির নাম। সমাপ্ত।